হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে অন্য আরেকটি টপিক নিয়ে এসেছি। আজকের ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি জিওগ্রাফির অন্য আরেকটি চ্যাপ্টার। আর আজকের ক্লাসের মধ্যে আমরা পড়বো আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প থেকে, যেটা আমাদের ট্যাটের সিলেবাসেও রয়েছে, আমাদের এসটিজিটি সিলেবাসেও কিন্তু রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসতে কিন্তু দেখা যায়। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমরা কিন্তু এরকম ভাবে পড়বো যেখানে শুধু মুখস্থ নয়, আমরা জিনিসটা বুঝবো। তাহলে কিন্তু কি হবে, জিওগ্রাফি দেখো আমাদের কিন্তু বুঝতে লাগে, তবেই কিন্তু যে কোনো কোশ্চেন আসলে আমরা ইজিলি আনসারটা করতে পারি। তো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখন তাহলে স্টার্ট করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস জিওগ্রাফি থেকে আর্থকুইক অর্থাৎ ভূমিকম্প নিয়ে। ওকে, যেটা আমাদের ট্যাট 2 এবং এসটিজিটি সিলেবাসের ক্ষেত্রে কাজে আসবে। এখন এই ভূমিকম্পটা কি, ভূমিকম্প পড়তে গেলে যে ভূমিকম্প কি, তার কেন্দ্রটা কি, উপকেন্দ্র কি, বা তার তরঙ্গগুলি কি কি রয়েছে, এই বিষয়গুলি জানার আগে আমাদের যে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে লাগবে, সেটা হলো পৃথিবীর যে পরিবর্তনকারী যে শক্তি রয়েছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে কিছু শক্তি রয়েছে বা কিছু ফোর্স রয়েছে, যেটাকে আমরা পরিবর্তনকারী শক্তি বলে থাকি। তো ওই যে ফোর্সটা আমাদের পৃথিবীতে অনবরত কিন্তু চেঞ্জেস হচ্ছে, এটা কিন্তু স্থির নয়। এরকমটা কিন্তু নয় যে 100 বছর আগে যেরকম ছিল এখনো এরকমটা আছে, এরকমটা কিন্তু নয়। আমাদের এই যে পৃথিবীটা, অর্থাৎ আমরা যে ভূগোল যে পড়ি, জিওগ্রাফি পড়ি, ভূগোল মানে কি, পৃথিবীকে নিয়ে স্টাডি করা, আর্থ অফ স্টাডি। ওকে, যে স্টাডি অফ আর্থ মানে পৃথিবীটাকে বর্ণনা করা, পৃথিবী নিয়ে আমরা পড়ি। তো এই যে জিওগ্রাফিটা, সেটার যদি নেচারটা আমি দেখি, সেটা কিন্তু স্থির নয়, এটা হলো গতিশীল, এটা কন্টিনিউ কিন্তু চেঞ্জেস হতে থাকে। তো ওই যে চেঞ্জেস গুলা হয়, পৃথিবীর মধ্যে যাবতীয় চেঞ্জেস গুলা হয়, সেটা দুইটা ফোর্স রয়েছে। একটা হলো অভ্যন্তরীণ ফোর্স, আরেকটা হলো বাহ্যিক ফোর্স। অভ্যন্তরীণ মানে কি, মানে ভিতরের, ওকে, আর বাহ্যিক মানে হলো বাইরেটা। এখন কোনটার ভিতরে কোন বা কোনটার বাইরে, সেটা হলো জিওগ্রাফি মানে কি, মানেই তো হলো যে পৃথিবীর বর্ণনা করা। ওই পৃথিবীর বাইরে একটা ফোর্স, পৃথিবীর ভিতরে একটা ফোর্স, ওই ফোর্সগুলির কারণেই কিন্তু পৃথিবীতে অনেক কিছু হয়ে থাকে। যে একটা নদী হয়ে থাকে, নদীর গতিপথ যে একটা পরিবর্তন হয়ে থাকে, একটা পাহাড় হয়, পর্বতগুলি নির্মাণ হচ্ছে, বা কোনো একটা আইল্যান্ড হলো, বা একটা আইল্যান্ড বা একটা দ্বীপ এটা ধ্বংস হয়ে গেল। এই সব কারণ কিন্তু যে দুইটি রয়েছে, এক হয়তো বাহ্যিক কারণ, অথবা যে অভ্যন্তরীণ কারণ। তো এই যে অভ্যন্তরীণ আর বাহ্যিক কারণগুলি, এটার কারণেই কিন্তু ভূমিকম্প হয়ে থাকে, অভ্যন্তরীণ কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে, যার জন্য আমাদের কিন্তু আগে এই পরিবর্তনশীল শক্তিটার ব্যাপারে জানতে লাগবে। ওকে, সো পৃথিবীতে পরিবর্তনকারী শক্তি প্রধানত দুই ধরনের বলের দ্বারা পৃথিবী পৃষ্ঠে পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রধানত দুই ধরনের, প্রধানত কয় ধরনের, প্রধানত দুই ধরনের বল মানে কি, ফোর্স, বল মানে হলো ফোর্স। ওকে, দুই ধরনের ফোর্স মানে শক্তির দ্বারা পৃথিবীর পৃষ্ঠে মানে পৃথিবীর মধ্যে কি হয়ে থাকে, পৃথিবীর মধ্যে পরিবর্তন ঘটে। একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ মানে যে ভিতরের যে ফোর্সটা, আর বাহ্যিক হলো বাইরের যে ফোর্সটা। এখন কোনটা, সেটা হলো পৃথিবী। তো এই ধরো এটা আমাদের পৃথিবী। ওকে, পৃথিবী যে কেন আমরা কোথায় আছি, আমরা কিন্তু উপরে বাস করছি, উপরে। ওকে, উপরে বাস করছি। তো পৃথিবীর ভিতরে কিন্তু আরো অনেক কিছু রয়েছে। তো এই যে একদম কেন্দ্রে রয়েছে, কেন্দ্রের এই জায়গাটাকে বলা হয় কোর বলা হয়, তারপরে এই জায়গাটাকে মেন্টেল বলা হয়, তারপরে উপর জায়গাটাকে ক্রাস্ট বলা হয়। ক্রাস্টের উপরে এই যে আমি তোমাদেরকে বলছি, এই যে এই জায়গাটাকে বলা হয় কি, কোর। এই জায়গাটাকে বলা হয় কি, ম্যান্টেল বলা হয়, আর এই জায়গাটাকে বলা হয় কি, ক্রাস্ট বলা হয়, ক্রাস্ট। আর ক্রাস্টের উপরে এই জায়গাটাতে, ওইটাতে কিন্তু লিথোস্ফিয়ার রয়েছে, লিথোস্ফিয়ার। ওকে, তো ওই যে লিথোস্ফিয়ারটা, সেটা আবার দুইটা, একটা হলো মহাদেশীয়, একটা হলো মহাসাগরীয়। আর এই পার্টটা তোমরা কোথায় পাবে, যখন ইন্টেরিয়র অফ দ্য আর্থ, যেটা ট্যাট 2 সিলেবাসে আছে, সেই জিনিসটা যদি দেখো, তাহলে এটা একটু কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ক্রাস্টের উপরে পার্টটা লিথোস্ফিয়ারটাই কিন্তু যে শক্ত আবরণটা, যেখানে আমরা বসবাস করছি, এটা কিন্তু আবার দুইটা ভাগে, একটা হলো মহাদেশীয় মানে যে ল্যান্ডের যে পার্ট যেখানে আমরা বসবাস করছি, আর একটা মহাসাগরীয় মানে জলের যে পার্টটা রয়েছে। ওকে, তো ওইগুলোর উপর কিন্তু মানে ওই যে মহাদেশীয় উপর আমরা বসবাস করছি, ওই লিথোস্ফিয়ারের পার্টটার মধ্যে এখানে আমরা বসবাস করছি। এখন এখান থেকে যত পৃথিবী যত ভিতর দিকে যাবে, তত বেশি টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি বাড়তে থাকবে, গরমটা বাড়তে
থাকবে। যে কারণে এখন টেম্পারেচার যদি বেশি থাকে, ধরো আমি যে একটু গোল্ড নিলাম, স্বর্ণ, এটাকে আমি যদি আগুনে নিয়ে পড়ে এটা দেখবে গলে যাবে। তো গরমে এটা নিলে এটা কি হচ্ছে, এটা কিন্তু একদম গলে যাচ্ছে। তো সেম ভাবে পৃথিবীর অভ্যন্তরে একদম যত বেশি ক্রাস্টের উপরে মেন্টাল পড়ে কোরের একদম মাঝখানে পৃথিবী কেন্দ্রে দিয়ে চলে আসবে, তখন কিন্তু সেখানে টেম্পারেচার অনেক বেশি থাকবে। যে কারণে সেখানে থাকে জ্বলন্ত ম্যাগমা। কি থাকে? জ্বলন্ত ম্যাগমা। তো ওই সেই জ্বলন্ত ম্যাগমাগুলি কি হয়, ধরো আমরা যদি কোনো একটা গ্যাসের উপর দুধ বসাই, দুধটা যদি বসাই, দুধটা প্রথম কি ঠান্ডা থাকলো, যখন গ্যাসের উপরে বসালাম তখন সেটা গরম হবে, গরম হলে কি হবে, এটা ফুটতে থাকবে, ফুটে ফুটে উপর দিয়ে কিন্তু দুধটা দেখবে চলে আসবে। সেম ভাবে কি হয়, সেম ভাবে সেই জ্বলন্ত ম্যাগমাগুলি যখন কোরে বা ম্যান্টলে থাকে, তখন কিন্তু সেখানে এই জ্বলন্ত ম্যাগমাগুলি কন্টিনিউয়াসলি ফুটতে থাকে। গরম হলে কি ফুটতে থাকবে, মানে এগুলি অনবরত নাড়াচাড়া করতে থাকে, মুভমেন্ট করতে থাকে। মুভমেন্ট করতে করতে একটা সময় দেখা গেল, মুভমেন্ট করতে করতে উপর দিকে চলে আসলে একটা সময় দেখা গেল পৃথিবী যে এই বাইরের কি হয়, পৃথিবীর বাইরে পৃথিবীকে ভেদ করে লিথোস্ফিয়ার, ক্রাস্ট, লিথোস্ফিয়ার এগুলিকে ভেদ করে বা কোনো একটা ছিদ্র দিয়ে বা ফাটল দিয়ে এগুলি বাইরে বেরিয়ে যায়। বাইরে কি হয়, বাইরে বেরিয়ে যায়। যে কারণে সেখানে কি হয়ে থাকে, সেখানে অগ্নুৎপাত অর্থাৎ আগ্নেয়গিরি, ভলকেনো ইরাপশন হয়ে থাকে। বা এটার কারণে কিন্তু ভূমিকম্প হতে পারে, বা কোনো কারণে ধরো যে আমাদের পাহাড় পর্বত হতে পারে। এই যে জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু পরিবর্তনকারী ফোর্সের কারণে, ওই ফোর্সের কারণে কিন্তু হচ্ছে। এখন পৃথিবীর ভিতরে যে ফোর্সের কারণে যে বিষয়গুলো হচ্ছে সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ ফোর্স, আর পৃথিবীর বাইরে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেটা বাইরের ফোর্সের কারণে। কিভাবে? ধরো এই জ্বলন্ত ম্যাগমাগুলি যখন উপরে গিয়ে বাইরে বেরিয়ে যায় তখন সেগুলিকে লাভা বলা হয়। কি বলা হয়? লাভা বলা হয়। সেই লাভাগুলি যখন বাইরে ভূপৃষ্ঠে থাকবে, আমরা যেখানে আছি সেখানে তুলনামূলক তো অবভিয়াসলি কোরের তুলনায় তো এখানে ঠান্ডাই থাকবে। তো এখানে কি হচ্ছে, বাইরের বাতাস আছে, এই বাতাসের সাথে মিশে সেই লাভাগুলি আস্তে আস্তে শক্ত শিলায় পরিণত হয়, একদম শক্ত পাথরের টুকরা শিলার মতন হয়ে যায়। তো ওই কারণে কি হচ্ছে, ওইখানে কিন্তু পাথরগুলো একটা জায়গায় জমা হতে 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 পাহাড় হতে পারে, বা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হতে পারে। ওই যে বাইরে যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলিকে বলা হচ্ছে কি, সেগুলিকে বলা হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ বলের কারণে যে বিষয়গুলো হচ্ছে। অর্থাৎ পৃথিবীর ভেতরে যে চেঞ্জেস গুলো হচ্ছে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বলের কারণে, আর যে বাইরে যে চেঞ্জেস গুলো হবে সেটা হবে বাহ্যিক বলের কারণে। ওকে, আর যদি আমি ভূমিকম্পের কথাটা বলি, ভূমিকম্প কিন্তু হয়ে থাকে অভ্যন্তরীণ বলের কারণে। ওকে, অভ্যন্তরীণ বলের কারণে ভূমিকম্প হয়ে থাকে। কিভাবে সেটা আমি এক এক করে বলবো। এখন আপাতত এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পৃথিবীতে পরিবর্তনকারী দুই ধরনের শক্তি আছে, দুই ধরনের বল আছে। একটা হলো অভ্যন্তরীণ বল আর একটা হলো বাহ্যিক বল। ওকে, এই দুই ধরনের বলের কারণেই কিন্তু পৃথিবীতে যাবতীয় চেঞ্জেস হয়ে থাকে, আর এই দুইটার কারণেই কিন্তু যে অগ্নুৎপাত হচ্ছে, ভলকেনো ইরাপশন হচ্ছে, আর্থকুইক হচ্ছে, তারপর যেরকম ধরো যে ভূমিরূপ ল্যান্ডফর্ম হচ্ছে, বা নদীর যে কাজগুলি হচ্ছে, বা কোনো একটা হিমবাহের কাজ হচ্ছে, বিভিন্ন কাজগুলি কিন্তু এই ফোর্সের কারণেই কিন্তু হচ্ছে। তো আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা এই জিনিসটা আরেকটু ইজিলি পিকচারের সাহায্যে দেখে নেব, তাহলে তোমাদের জিনিসটা আরো ভালোভাবে মনে থাকবে। ধরো এটা কিন্তু পৃথিবীর ভিতরে। ওকে, এই যে জ্বলন্ত ম্যাগমাটা রয়েছে, এই ম্যাগমাটা কি হচ্ছে, ম্যাগমাটা কিন্তু যেহেতু গরম থাকলে কি হয়, গরম দুধ যেভাবে গরম হয় এটা ফুটে উপর দিকে উঠে আসে, সেই ভাবে জ্বলন্ত ম্যাগমাগুলি উপর দিকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যে জায়গাটা মানে পৃথিবী পৃষ্ঠে যে লিথোস্ফিয়ার যে জায়গাটা ধরো উইক থাকে, যে জায়গাটা উইক থাকে ওই জায়গাটা কি হবে, উইক থাকলে ওই জায়গাটা দিয়ে ছিদ্র হয়ে যাবে বা ফেটে যাবে, ফেটে ওইটা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, ভলকেনো ইরাপশন হচ্ছে। তো ওই যে এটা কেন হচ্ছে, এই ভলকেনো ইরাপশনটা কেন হচ্ছে, পৃথিবী যে ভিতরে কিন্তু প্রচন্ড ম্যাগমা জমে যায়, এটা প্রেসারের কারণে, অনেক বেশি তাপ ও চাপের কারণে এগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে আসে। আমরা যখন খুব বেশি যে দুধটাকে যদি খুব বেশি আমি টেম্পারেচার রাখি, খুব গরম টেম্পারেচার রাখি, তাহলে এটা গরম হয়ে যাবে, গরম হয়ে উপরে উঠবে। সেম ভাবে এত বেশি টেম্পারেচার থাকে সেখানে, এগুলি খুব বেশি প্রেসারে, খুব বেশি তাপের কারণে এটা কিন্তু একদম ফুটতে ফুটতে উপর দিকে চলে আসে, উপর দিকে চলে এসে পৃথিবীকে ভেদ করে বাইরে বেরিয়ে যায়, যে কারণে ভলকেনো ইরাপশন হয়ে থাকে। তো ভলকেনো ইরাপশনটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ কারণে।
সেম ভাবে এই যে এখানে পৃথিবীর ভিতরে যে ক্রাস্টগুলি থাকে, প্লেটগুলি থাকে, ওই প্লেটগুলি নাড়াচাড়ার কারণেও কিন্তু ভলকেনো এরাপশন হয়ে থাকে, পাহাড় পর্বত গঠন হয়ে থাকে, তারপর নদীর গতিপথ চেঞ্জ হয়ে থাকে, জলাশয় তৈরি হয়ে থাকে, ভূমিকম্প হয়ে থাকে, বিভিন্ন কারণ কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। সেই প্লেটগুলি কি, প্লেটগুলি আমরা পড়বো। ওকে, তো এতটুকু বুঝতে পেরেছো। যখন পৃথিবীর ভিতরে চেঞ্জেসের কারণে যে বিষয়গুলো হচ্ছে সেগুলিকে বলা হয় অভ্যন্তরীণ, আর বাইরে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলিকে বলা হয় বাহ্যিক। ওকে, ধরো এই যে এই ম্যাগমাগুলি বাইরে বেরিয়ে গেছে, তখন এটাকে বলা হয় লাভা। এই লাভাগুলি বাইরে পরিবেশের সাথে মিশে, বাতাসের সাথে মিশে এই লাভাগুলি শক্ত হয়ে যায়, শক্ত হয়ে শিলায় পরিণত হয়। তাহলে এটা বাহ্যিক বলের কারণে হচ্ছে, তো এটা হচ্ছে বাহ্যিক। পৃথিবীর বাইরে যে ফোর্সগুলি পড়বে সেটাকে বাহ্যিক বল বলা হয়, আর ভিতরে হলে সেটাকে অভ্যন্তরীণ বল বলা হয়। বুঝা গেল এতটুকু? চলো এগুলি একটু ডেফিনিশন গুলিও দেখিনি, মুখস্থ করতে লাগবে না, জাস্ট জিনিসটা বুঝবে তাহলেই হবে। দেখো, অভ্যন্তরীণ বল বা অভ্যন্তরীণ প্রক্রিয়াটা কি? পৃথিবীর অভ্যন্তরে অবিরাম পরিচলন স্রোতের ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান উঁচু হয়ে ওঠে, আবার কোনো স্থান নিচে বসে যায়। একে অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা হয়। যেরকম ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলি অভ্যন্তরীণ বল বা প্রক্রিয়ার কারণে হয়ে থাকে। মানে পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে, অভ্যন্তরে অবিরাম পরিচলন স্রোত, ওই যে স্রোতগুলি কি জ্বলন্ত ম্যাগমাটা থাকে, এগুলি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকে, একদিকে আরেকদিকে যায়, নাড়াচাড়া করতে থাকে। ওইগুলোর কারণে কি হয়, ওই স্রোতগুলির কারণে যে জ্বলন্ত ম্যাগমা থাকে, ওই ম্যাগমাগুলির উপর ক্রাস্ট থাকে, লিথোস্ফিয়ার একটা প্লেট থাকে। ধরো এখানে জ্বলন্ত ম্যাগমাগুলি আছে, এই ম্যাগমাগুলি এখন যদি আমি কোনো একটা জলের উপর গিয়ে যদি আমি কোনো একটা পাতা বা কোনো একটা ধরো কাগজ দিয়ে নৌকা বানিয়ে ভাসালাম, তাহলে এটাকে উপরে ভাসতে থাকবে। সেম ভাবে সেই জ্বলন্ত ম্যাগমাগুলির উপর কিছু প্লেট থাকে, সেটা হতে পারে মহাদেশীয়, হতে পারে মহাসাগরীয় প্লেট থাকে। তো ওই প্লেটগুলি যেহেতু এটার উপর থাকে, এগুলি কিন্তু ভাসতে থাকে, ফ্লোট করতে থাকে। জলের উপর নৌকাটা বাসালে যেরকম ভাসতে থাকবে, সেম ভাবে এইগুলিও কিন্তু ম্যাগমাগুলির উপর সেই প্লেটগুলি ভাসতে থাকে। আর সেই প্লেটগুলি না কিছু ভাবে চলাচল করে, 3 ভাবে চলাচল করে। কি সেটা আমরা দেখবো। ওই চলাচল হওয়ার কারণে কি হচ্ছে, কিছু জায়গায় দেখা যাচ্ছে পৃথিবীর কোনো জায়গায় ফাটল সৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো জায়গায় উঁচু হয়ে যাচ্ছে, কোনো জায়গায় নিচু হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে অনেক বেশি ছিদ্র হয়ে গেছে। ওই কারণে যে জিনিসগুলি হচ্ছে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ। যে বলা হচ্ছে কোনো স্থান উঁচু হয়ে যায়, মানে কোনো স্থান উঁচু হয়ে গেলে সেখানে পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে। কি কেন হচ্ছে? সেই প্লেটগুলির কারণে। সেই প্লেটগুলি কি আমরা একটু পরেই দেখবো। ওই প্লেটগুলি কিন্তু ম্যাগমার উপরে থাকে, ম্যাগমার উপর থাকার কারণে সেগুলি ফ্লোট করতে থাকে, মানে ভাসতে থাকে। আর ভাসতে যেহেতু থাকে, তো ওই ভাসার কারণে এটা বিভিন্ন ভাবে চলাচল করে, 3টে ভাবে চলাচল করে। ধরো এটা একটা প্লেট, এটা ধরো প্লেট নাম্বার 1, এটা প্লেট নাম্বার 2। বুঝার সুবিধাতে আমি নাম্বার দিলাম। এখন এই প্লেটটা এদিকে আসছে, এই প্লেটটা এদিকে আসছে, তাহলে দুইটা প্লেট সামনাসামনি আসলে, ধরো দুইটা গাড়ি সামনাসামনি আসলে কি হবে? অবভিয়াসলি এবার ধাক্কা লাগবে। তো সেম ভাবে দুইটা প্লেট ভাসতে যখন এইভাবে সামনাসামনি চলে আসে, তখন দেখা গেল দুইটা প্লেট এইভাবে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে যে প্লেটটা ভারী, ধরো এই প্লেটটা ভারী প্লেটটা নিচে চলে আসবে। ভারী জিনিসটা সবসময় নিচেই তো যায়, আর হালকাটা এভাবে উপরে উঠে যাবে। এই যেটা হালকাটা উপরে উঠে যায়, ওই জায়গায় স্থানটা উঁচু হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাতে পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে, বা অনেক জায়গা নিচু হয়ে যাচ্ছে। তো এটাই বলা হলো, কোনো স্থান উঁচু হয়ে যায়, আবার কোনো স্থান কি নিচে বসে যায়। একই অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা হয়। যেরকম ভূমিকম্প, এগুলি অভ্যন্তরীণ বলের কারণে ভূমিকম্প হয়, অভ্যন্তরীণ বলের কারণে অগ্নুৎপাত হয়ে থাকে। বোঝা গেল? এটাই হলো আমাদের অভ্যন্তরীণ বল। এখন আমরা দেখে নেব বাহ্যিক বল বা প্রক্রিয়া। বাহ্যিক বল বা প্রক্রিয়াটা কি? দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে অনবরত পৃথিবীর উচ্চ ভূমিরূপগুলি একদিকে যেমন ক্ষয়প্রাপ্ত হয়, এমনি অপর দিকে নিম্ন ভূমিরূপগুলি নুড়ি, বালি, মাটি প্রভৃতি দ্বারা ভরাট হয় ভূমির পুনর্গঠনের কাজ সম্পন্ন করে। একে বাহ্যিক প্রক্রিয়া বা বল বলে, যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি। অর্থাৎ যে একটা প্রক্রিয়া, পৃথিবীর অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলি হচ্ছে সেটার কারণে তো ভূমিকম্প, অগ্নুৎপাত হচ্ছে, সেটা অভ্যন্তরীণ বলের কারণে। অভ্যন্তরীণ বল হওয়ার পর তারপর যখন বাইরে
বাইরে ধরো যখন ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসে লাভাটা হয়ে যায়, লাভাটা বাইরে বেরিয়ে বাতাসের সাথে মিশে সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে সেটা কি হবে, একদম জমে যাবে, জমে শক্ত হয়ে যাবে। যেরকম জল যদি আমি নিয়ে ফ্রিজারে রাখি তাহলে সেটা ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়, বরফটা তাহলে শক্ত হয়ে যাবে। সেম ভাবে বাইরে বাতাসের সাথে মিশে ঠান্ডা হয়ে সেই লাভাটা কিন্তু কি হচ্ছে, সেটা ঠান্ডা হয়ে একদম শক্ত শিলায় পরিণত হচ্ছে। এখন সেই ধরো শিলাটা জমতে জমতে অনেকগুলা হচ্ছে, তাহলে সেটা দেখা গেল পাহাড় হলো, বা অনেক জায়গায় দেখা গেল কিছু এক জায়গাতে থেকে আরেক জায়গাতে চলে গেল, হয়তো বা জলের সাথে ভাসতে ভাসতে গেল, বৃষ্টির কারণে গেল, বাতাসের কারণে গেল, বিভিন্ন কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। ধরো আগে এখানে জমা ছিল, ওকে, এখান থেকে উড়ে বা ভাসতে ভাসতে আরেক জায়গাতে গেল, তো যে জায়গা এখান থেকে চলে গেল তার মানে এখানে ক্ষয় হলো, ওইখানে গিয়ে জমা হলো তার মানে এখানে সঞ্চয় হলো। তো এই যে বিভিন্ন চেঞ্জেস হচ্ছে বাইরে, সেগুলাকে বলা হয় বাহ্যিক বল। বাহ্যিক বলের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। বাহ্যিক বলের কারণে নদীর কাজ হয়, বাহ্যিক বলের কারণে হিমবাহের কাজ হয়, বাহ্যিক বলের কারণে বায়ু প্রবাহের কাজ হয়। যেরকম নদীর কাজ কিভাবে হয়, ধরো নদীর কোথাও কোথাও ক্ষয় হচ্ছে, নদী ধরো এটা হলো একটা নদী, ওকে, এখন দেখা গেল এখন একটা ওয়াটারফল, ওকে, ওয়াটারফলটা নদীর জলে সেখানে পড়ছে, এখন নদীর জলের সাথে অনেক পাথর টাথর থাকে, সেগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে, তার মানে ক্ষয় হচ্ছে। এখন ভেঙে গিয়ে দেখা গেল এই জায়গা থেকে জমা হলো, তার মানে সেখানে সঞ্চয় হচ্ছে। তো এগুলি কিন্তু পৃথিবীর বাইরে হচ্ছে, সেই বাহ্যিক ফোর্সের কারণে হচ্ছে। তো এটাকে বলা হয় কি বাহ্যিক বল বা প্রক্রিয়ার কারণে নদীর বিভিন্ন কাজ হয়, নদীর ক্ষয় কার্য হয়, বহন কার্য হয়, সঞ্চয় কার্য হয়। এগুলো আমরা এক এক করে পড়বো, আমাদের সিলেবাসে আছে, সেগুলি আমরা পড়বো। তারপর হিমবাহ আছে, বায়ু প্রবাহ আছে, বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলি বাহ্যিক বল বা প্রক্রিয়ার কারণে হয়ে থাকে, যেটা আমরা আস্তে আস্তে করে পড়বো, কারণ সেখানেও কিন্তু আমাদের সিলেবাসে নদীর কাজ, বায়ুর কাজ, বায়ু প্রবাহের কাজ, হিমবাহের কাজ, সমুদ্র তরঙ্গের কাজ এগুলি আছে, এগুলি আমরা এক এক করে পড়বো। আর এগুলি পড়ার আগে আমাদের এই বিষয়টা জানতে লাগে, সেই জন্য আগে আমরা অভ্যন্তরীণ বাহ্যিক বলটা জেনে নিলাম। ওকে, সো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা দেখবো প্লেট। এই যে বলেছিলাম প্লেটের কারণে কি হচ্ছে, প্লেটের কারণে ভূমিকম্প কিন্তু হচ্ছে, প্লেটগুলি চলাচল করার কারণে ভূমিকম্প হচ্ছে। এখন সেই প্লেটগুলি কিভাবে চলাচল করে বা প্লেটগুলি মানেটা কি সেটা আমাদের বুঝতে লাগবে। তো আমরা দেখলাম যে পৃথিবীর যে দুইটা ফোর্স রয়েছে, দুইটা বল রয়েছে, যে কারণে বিভিন্ন জিনিসগুলো হয়ে থাকে, একটা অভ্যন্তরীণ পৃথিবীর ভিতরে, আরেকটা বাইরে, যেটাকে বাহ্যিক আমরা বলি, সেই জিনিসটা বুঝলাম। এখন দেখবো এই প্লেট জিনিসটা কি, কারণ এই প্লেটের কারণেই তো হচ্ছে, প্লেটগুলি চলাচল করার কারণে ভূমিকম্প হচ্ছে, ভলকেনো ইরাপশন হচ্ছে, বা নদীর কাজ হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে। তো তার জন্য আগে আমাদের প্লেট সম্পর্কে জানতে লাগবে, অর্থাৎ পাত সম্পর্কে জানতে লাগবে, যেটাকে আমরা পাত বা প্লেট বলে থাকি। এটা কি, ভূত্বক। ভূত্বক মানে হলো ক্রাস্ট। অনেকগুলি শিলাস্তরের সমষ্টি এদের পাত বলে। মানে ভূত্বকে ক্রাস্টের মধ্যে বা লিথোস্ফিয়ারে যেখানে আমরা বসবাস করছি, এখানে অনেকগুলি শিলা থাকে। সেই শিলার এক একটা স্তর, ধরো শিলা থাকলো, আরেকটা শিলা থাকলো, এরকম জমতে অনেক বড় শিলাস্তরের সমষ্টি হয়েছে। অনেকগুলি শিলাস্তরগুলি জমতে একসাথে সমষ্টি হয়ে এক একটা প্লেট গঠন হয়েছে। ওইটাকে বলা হয় প্লেট বা পাত। গভীরতার তুলনায় আয়তন অনেক বেশি হয়, এদের পাত বলা হয়। আর এদের গভীরতা যতটুকু না হয় তার তুলনায় তার আয়তনটা, মানে সেই আয়তনটা অনেক বেশি বড় হয়, ওগুলিকে কিন্তু পাত বলা হয়। এই পাতগুলি মহাদেশীয় বা মহাসাগরীয় এই দুই ভাগে বিভক্ত। তো পাতগুলি কয় রকম হতে পারে, প্লেট বা পাতগুলি দুই ধরনের হয়, একটা হলো মহাদেশীয়, আরেকটা হলো মহাসাগরীয়। মহাদেশীয় যেখানে আমরা বসবাস করতে পারছি, আর মহাসাগরীয় যেখানে হচ্ছে জল রয়েছে, সেটা হলো মহাসাগরীয়। ওকে, তো প্লেট হলো দুইটা টাইপস, একটা হলো মহাদেশীয় আর একটা হলো মহাসাগরীয়। ওকে, এখন প্লেটগুলি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদের যে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীতে তোমরা যদি দেখো, এখানে মহাদেশীয়, মহাদেশ, মহাসাগর আমরা পড়ছি, এগুলি কিন্তু একটা সময় অনেক বছর আগে এগুলি কিন্তু এত আলাদা আলাদা ছিল না, তখন একটাই ছিল, একটা মহাদেশ আর একটা মহাসাগর ছিল। ওকে, যেটাকে বলা হতো মহাদেশ, ধরো এটা মহাদেশ, এটাকে বলা হতো প্যানজিয়া, আর একটা হলো মহাসাগর, একটাই সাগর ছিল, সেটাকে বলা হতো পেনজিয়া। এখন সেখানে গ্রেভিটেশনাল ফোর্সের কারণে বা কোনো একটা বড় একটা ফোর্সের কারণে কি হয়, সেই মহাদেশীয়টা এইভাবে দুইটা টুকরায় পরিণত হয়, দুই টুকরা হয়ে যায়, এভাবে দুইটা টুকরা হয়ে যায়। হওয়ার কারণে এটা একটা হয়ে গেছে, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা আলাদা আলাদা প্লেট হয়ে গেছে। তো মাঝখানটা যেহেতু ফাঁকা
ফাঁকা হয়ে গেছে তখন সেখানে কি হলো, এখানে তো এদিকে জল ছিল মহাসাগর, তো ওই জলটা কিন্তু এদিকে চলে গেছে, তো এখানে একটা নতুন একটা সাগরের সৃষ্টি হয়েছে, সেই সাগরটাকে বলা হয় তেত্রিশ সাগর। কি বলা হয়? তেত্রিশ সাগর বলা হয়। তো ওই সাগরটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখন কোন সোর্সের মাধ্যমে আছে যে এই যে প্লেটটার, এই প্লেটের দুইটা প্লেট কি হলো, একটা আরেকটার সাথে এসে ধাক্কা লাগলো, কারণ প্লেটগুলি কি আগে বলেছিলাম এগুলি ম্যাগমার উপর রয়েছে, ম্যাগমাগুলির উপর থাকার কারণে এগুলি ফ্লোট করতে থাকে, ভাসতে থাকে। তো ওইগুলি ভাসতে ভাসতে প্লেট নাম্বার 1 আর প্লেট নাম্বার 2 একটা আরেকটার সাথে এসে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার কারণে এই যে ভারী প্লেটটা আছে, নিচেটা ভারী প্লেট ছিল, সে ভারী প্লেট কেন, যেখানে জলের ঘনত্বটা বেশি, জল বেশি থাকে, জলের ঘনত্ব বেশি থাকে, ওই প্লেটটা ভারী থাকে। তো ওই প্লেটটা কি হলো, এটা নিচের দিকে চলে গেল, আর 1 নাম্বার প্লেটটা যেটা উপর দিকে চলে গেছে, ওইটা পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে, ওইটা কি বর্তমানে আমরা হিমালয় পর্বত নামে আমরা চিনে থাকি। তো এখানে কি হলো, দুইটা প্লেট এসে ধাক্কা লাগলো, ভারীটা নিচে, হালকাটা উপরে চলে গেল। তো ওই যে হালকাটা উপরে চলে গেল, এটা উঁচু হয়ে গেছে, তো বাহ্যিক ফোর্স হয়েছে, তো ওইটা কিন্তু কি হলো, ওইটা কিন্তু হিমালয় পর্বত হিসেবে আমরা চিনে থাকি। তো এটা ছিল একটা থিওরি। তারপর কি হলো, যে এরকম ফোর্স পড়তে পড়তে একটা সময় দেখা গেল এগুলি আরো বিভিন্ন টুকরায় পরিণত হয়েছে, অনেকগুলি টুকরায় পরিণত হয়েছে এই প্লেটগুলা, যেটা কিনা একটা সময় একটা মহাদেশ, একটা মহাসাগর ছিল। দেখা গেল পরবর্তী সময়টা আস্তে আস্তে বছরের বছর যেতে যেতে ফোর্স পড়তে হতে আরো বিভিন্ন কারণে, নেচারের বিভিন্ন কারণে এগুলি বিভিন্ন টুকরায় পরিণত হয়েছে, যেটা বর্তমানে টোটাল 27 প্লেট রয়েছে। কয়টা প্লেট রয়েছে? 27 প্লেট রয়েছে। তার মধ্যে কিছু হলো মেজর, কিছু হলো মাইনার। তো সেই মেজরগুলি আমরা পড়ে থাকি, বাকি মাইনারগুলি নট সো ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই 27টা থেকে 7টা হলো মেজর প্লেট, 7টা কি, 7টা হলো মেজর প্লেট, আর বাকি 20টা হলো মাইনার প্লেট, বাকি 20টা হলো মাইনার প্লেট। এখন এই 7টা মেজর প্লেট কি কি আছে সেটাই আমরা পড়ে থাকি। আর এই প্লেটগুলি চলাচল হওয়ার কারণেই ভূমিকম্প হয়, এই প্লেটগুলি চলাচল হওয়ার কারণে হিমালয় পর্বত হয়েছে, বিভিন্ন পর্বতের সৃষ্টি হয়েছে। এই 7টা প্লেট চলাচল কারণেই কিন্তু আমাদের কি হচ্ছে, ভলকেনো ইরাপশন হচ্ছে, আর্থকুইক হচ্ছে, বা নদীর পথ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জিনিস কিন্তু হচ্ছে এই 7টা মেজর প্লেটের কারণে। আর সেই 7টা মেজর প্লেট আমাদেরকে জানতে লাগে, আর এগুলি কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, অন্যান্য ক্লাসেও রয়েছে। তো এখানে জাস্ট জিনিসটা একটু বোঝানোর জন্য আমি বলে দিয়েছি। ওকে, তো এটা গেল প্লেট। তো আশা করি প্লেট কি বুঝতে পেরেছো। এখন চলো এই প্লেটগুলো আমি একটু তোমাদের পিকচারের সাহায্যে আরো একটু ডিটেইলসে বুঝিয়ে দিই। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে দেখো টোটাল প্লেট তোমাদের কয়টা বলেছি, টোটাল প্লেট হয়েছে 27টা। একটা সময় কিন্তু 27টা ছিল না, বা সব সময় যে 27টা থাকবে এরকম না। জিওগ্রাফি আগেই বলেছি এটা কিন্তু কোনো রকম স্থির না, সবসময় চেঞ্জ হয় না, এটা ইন ফিউচার আরো বাড়তেও পারে, ইন ফিউচার আরো কমতেও পারে। ওকে, সেই জন্য এটা এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত 27টা প্লেটই আছে। তার মধ্যে থেকে 7টা হলো মেজর, বাকি 20টা হলো মাইনর। সেই 7টা আমাদের জানতে লাগে, কারণ এই 7টাই মেইন রয়েছে, এগুলির দ্বারাই কিন্তু, এগুলির কারণে ভূমিকম্প, ভলকেনো ইরাপশন, বিভিন্ন জিনিস হয়েছে। এখন সেই 7টা প্লেট কি কি দেখো, এই 7টা প্লেটের মধ্যে কিন্তু কিছু মহাদেশীয় আছে, কিছু মহাসাগরীয় আছে। মহাদেশীয় যেখানে আমরা বসবাস করতে পারছি, আর মহাসাগরীয় মানে জলের পাটটা, যেখানে প্রশান্ত মহাসাগরের প্লেটও কিন্তু আছে। ওকে, যেটা সবচেয়ে বড় প্লেট। তো এখান থেকে যদি আমরা দেখি সেই 7টা কি কি, প্রথমত এখানে আছে দেখো আফ্রিকান প্লেট। ওকে, এটা হলো আফ্রিকান প্লেট, এটা একটা প্লেট, আফ্রিকান প্লেট। তারপর যেরকম রয়েছে কি অ্যান্টার্কটিক প্লেট, এই যে অ্যান্টার্কটিকার যে প্লেটটা রয়েছে। তারপর কি রয়েছে দেখো ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেটটা কি, এটার মধ্যে হলো ইউরেশিয়ান, ইউরোপ আর এশিয়াটা মিলে কিন্তু হয়েছে ইউরেশিয়ান প্লেট। আর এটার মধ্যে কিন্তু কি রয়েছে, এটার মধ্যে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান প্লেটটা, ইন্ডিয়ান প্লেট কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে, এখানে লেখা আছে দেখো ইন্ডিয়ান প্লেটটা। ইউরেশিয়ান প্লেট মানে এশিয়ানের পার্টের মধ্যে ইন্ডিয়ান পার্টটা পড়ছে, তো এশিয়া আর ইউরোপ এটা মিলেই কিন্তু হয়েছে ইউরেশিয়ান প্লেট। এই দুইটা কিন্তু মানে এমনিতে মহাদেশ হতে পারে, বাট এটা কিন্তু দুইটা মিলে কিন্তু একটা প্লেট হয়েছে, তো এটা ইউরেশিয়ান প্লেট। তারপরে আসবে এখানে দেখো অস্ট্রেলিয়ান প্লেট। অস্ট্রেলিয়ান প্লেটের পরে আসবে যে নর্থ আমেরিকান প্লেট, এটা হলো নর্থ আমেরিকান প্লেট। এটা হলো আমাদের প্যাসিফিক প্লেট। প্যাসিফিক প্লেট যেটা সবচেয়ে বড় প্লেট হলো প্যাসিফিক প্লেট। আর এখানে ছোট্ট একটা দেখতে পাচ্ছ নাজাকা প্লেট, এটা হলো ওই যে 20টা মাইনার রয়েছে, এখানে সবচেয়ে ছোট মানে পৃথিবীর সবচেয়ে ছোট প্লেট বা পার্ট হলো নাজাকা প্লেট। ওকে, তো এই যে 7টা আমি তোমাদেরকে এখানে দেখালাম, এই যে আরেকটা রয়েছে সাউথ আমেরিকান প্লেট, এই 7টা প্লেট, এই 7টা প্লেটই কিন্তু হলো মেজর প্লেট। এই নামগুলি মনে রাখতে লাগবে। আর এই প্লেটগুলি কিন্তু একটা জায়গায় স্থির নেই, এগুলি
কন্টিনিউ চলাচল করছে, ওই কন্টিনিউ যে মুভমেন্ট হচ্ছে, চলাচল হচ্ছে, যে এইটার কারণেই ভূমিকম্প হচ্ছে, এই কারণেই অগ্নুৎপাত হচ্ছে। তো এই প্লেটগুলির কারণেই কিন্তু এত কিছু হচ্ছে। তো বোঝা গেল প্লেট। তো আমরা এখানে দেখলাম কি প্লেট সম্পর্কে আমরা জেনে নিলাম, কোনগুলিকে প্লেট বলা হয় বা কি কি রয়েছে সেটা আমরা জানলাম। এখন তোমাদেরকে আগে বলেছি প্লেটগুলি কিন্তু চলাচল করে, প্লেটগুলিতে চলাচল করে সেটা কিন্তু কিছু প্রসেস রয়েছে। তো এই প্লেটগুলি তিন ভাবে চলাচল করে। তো প্লেটগুলি বা পাতগুলি কয় ভাবে চলাচল করতে পারে? তিন ভাবে। এই তিন ভাবে চলাচল করে, অন্যভাবে কিন্তু না, এই তিনটা ভাবে চলাচল করে। কিভাবে? প্রথমটা হলো পরস্পরের সঙ্গে পরস্পর মিলিত হয়, পরস্পরের সঙ্গে পরস্পর মিলিত হয়। ধরো এটা একটা প্লেট, প্লেট নাম্বার 1, এটা হলো প্লেট নাম্বার 2। দুইটা প্লেট, এই প্লেটে এদিকে আসছে, এই প্লেটে এদিকে আসছে, দুইটা এসে ধাক্কা লাগলো, পরস্পরের সঙ্গে মিলিত হলো। এটা একটা। 2 নম্বর, পরস্পর থেকে দূরে সরে যায়। ধরো এটা একটা প্লেট, প্লেট নাম্বার 1, এটা হলো প্লেট নাম্বার 2, এটা এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, দুইটা দুই দিকে চলে যাচ্ছে, দুইটা দুই দিকে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে ফাঁকা হয়ে যাবে, তাহলে সেখানে নদী হতে পারে, কোনো জলাশয় সৃষ্টি হতে পারে, বা ফাটল দেখা দিলে ভলক্যানো ইরাপশন হতে পারে। তো এটা একটা আরেকটা ভাবে চলাচল করছে। আর আরেকটা হলো পরস্পরকে পাশাপাশি অতিক্রম করে। ধরো এটা একটা প্লেট আর এটা একটা প্লেট, এটা এদিক দিয়ে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, যাওয়ার সময় পাশাপাশি ধাক্কা লাগলো, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে, এইভাবে এসে ধাক্কা লাগলো, এদিকে ঘষা লাগলো, তো এটাকে বলা হয় আরেক ধরনের প্লেট চলাচল করছে। যদি পিকচারে তোমরা দেখো, প্রথমেই হলো ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট হলো একটা প্লেট আরেকটা প্লেট থেকে দূরে সরে যাওয়া। তো এই যে প্লেট নাম্বার 1 এটা এদিকে চলে যাচ্ছে, প্লেট নাম্বার 2 এদিকে চলে যাচ্ছে, তাহলে মাঝখানটা কি হবে? মাঝখানটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, ফাটল সৃষ্টি হবে। অনেক সময় দেখবে ভূমিকম্পে হলানিতে মাটি ফেটে যায়। কেন মাটি ফেটে যায়? তখন বুঝবে তার মানে এটা ডাইভারজেন্ট হয়েছে, মানে দুইটা দুই দিকে চলে গেছে, দুইটা প্লেট, একটা প্লেট এদিকে একটা প্লেট এদিকে, দুইটা প্লেট দুই দিকে চলে গেছে, তো মাঝখানটায় ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জিনিস হতে পারে। ওই ফাটলটা দিয়ে ভলক্যানো ইরাপশন হতে পারে, ওই ফাটলটা দিয়ে কোনো একটা জলাশয় সৃষ্টি হতে পারে, ওই ফাটলটা দিয়ে নদীপথ চেঞ্জ হতে পারে। ধরো এখানে একটা নদী রয়েছে, এখন দেখা গেল এখানে এই প্লেটটা রয়েছে, প্লেটটা এদিকে চলে গেল, প্লেটটা এদিকে চলে গেল, তার মানে মাঝখানে একটা ফাটল সৃষ্টি হয়েছে। ফাটল সৃষ্টি হওয়ার কারণে দেখা গেল যে নদীর জলটাকে এদিকে যাচ্ছিল, তখন দেখা গেল কিছুটা এদিকেও চলে এসেছে, তার মানে নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে, নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গেছে, এরকম হতে পারে। তো এটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে থাকে। তো দুইটা দুই সাইডে গেলে সেটাকে বলা হয় ডাইভারজেন্ট, মানে দুইটা দুই দিকে চলে গেছে, ডাইভারজেন্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ওকে, এটা এক ধরনের। আরেক ধরনের হলো এই যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট। তো প্লেট নাম্বার 1 টা এদিকে এসেছে, 2 টা এদিকে এসেছে, দুইটা এসে কি হয়েছে? ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার কারণে যে ভারী প্লেটটা আছে সেটা দেখো নিচে চলে গেছে, হালকা প্লেটটা উপরে চলে গেছে। যেটা উপরে চলে গেছে সেটা উঁচু হয়ে যায়, পাহাড় পর্বত সৃষ্টি হচ্ছে। তো ওইটাকে বলা হয় কনভার্জেন্ট। দুইটা প্লেট যখন একটা সামনাসামনি এসে ধাক্কা লাগে, পরস্পর এসে মিলিত হবে, ওইটাকে বলা হয় কনভার্জেন্ট। আর এইভাবে এসে মিলিত হলে যেটা ভারী থাকবে, ভারীটা সবসময় নিচে, ভারী জিনিসটা দেখবে নিচেই থাকবে। ধরো অনেক সময় তোমরা কোনো পার্কে গেলে বা কোথাও হয়তো আগে গিয়েছো, এরকম থাকে না কিছু স্লাইড টাইপের মতো, যে দুইজন দুই সাইডে বসে, যখন দেখবে যে ভারীর যেটা থাকে সেটা নিচের দিকে থাকে আর হালকাটা কিন্তু উপর দিকে উঠে যায়। এটা কিন্তু সেম, প্লেটটা যখন এইভাবে আসবে তখন ভারীটা নিচে, হালকাটা উপরে চলে যাবে, যে কারণে দেখা গেল সেখানে পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে। তো ওইটা কিন্তু বলা হয় কনভার্জেন্ট। আর ওইটার কারণে ধরো একটা নদীর গতিপথ এদিকে আসছে, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট রয়েছে, এই প্লেটটা এদিকে এসেছে, এই প্লেটটা এদিকে এসেছে, তা আসার ফলে কি হলো? ভারীটা ধরো নিচে, হালকাটা উপরে উঠে গেল। তো এখানে একটা পাহাড় পর্বত হয়েছে, তাহলে নদীটা জলটা এদিকে যেতে পারবে না, তাহলে এখানেও কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলির কারণে কিন্তু বিভিন্ন জিনিস হয়ে থাকে, এগুলির কারণে কিন্তু ভূমিকম্পটা হচ্ছে। কিভাবে হচ্ছে? দুইটা জিনিস এইভাবে এসে ধাক্কা লাগলো, দুইটা গাড়ি যদি এইভাবে এসে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি হবে? ওই জায়গাটা কেঁপে উঠবে না? তো সেম ভাবে ভূমিকম্প কিন্তু এইভাবে প্লেটগুলির কারণে ভূমিকম্পটাও কিন্তু হচ্ছে। ওকে, তো ডাইভারজেন্ট দেখলাম, কনভার্জেন্ট দেখলাম। এখন দেখো লাস্ট ওয়ান, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি কি? এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটটা এদিকে আসছে, এই প্লেটটা এদিকে আসছে, তো দুইটা যাওয়ার পর কি হচ্ছে? দুইটা ধাক্কা লাগলো, একটা প্লেট এইভাবে যাচ্ছে, আরেকটা প্লেট এই যে এদিক দিয়ে এইভাবে আসছে, তো আসাবে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলে কি হবে? এটা ঘষা লাগবে, ঘষা লাগার কারণে কি হবে? ওই জায়গাটা কিন্তু কেঁপে উঠবে। তো ওই কারণেও কিন্তু ভূমিকম্পটা হয়ে থাকে। আর এই প্লেটগুলি, এই যে এত প্লেটগুলি দেখলাম, এগুলি কিন্তু এই তিন ভাবেই চলাচল করে, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, আর একটা হলো ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, যেটা একদম পাশাপাশি একদম ঘষে যায়। বোঝা গেল? তো এইভাবে প্লেটগুলি চলাচল করে। বুঝতে পেরেছো? এগুলি নামগুলি মনে রাখবে। এখন আমরা
যে জিনিসটা দেখো ভূমিকম্প, আমরা তো দেখলাম ভূমিকম্প কেন হচ্ছে, অভ্যন্তরীণ বলের কারণে হচ্ছে, বাকি বিষয়গুলো দেখব। এখন এগুলি কেন প্লেটগুলি চলাচল করছে সেই কারণে হচ্ছে, প্লেট কিভাবে চলাচল করে সেটাও দেখলাম। এখন যে এত কিছু আমরা দেখলাম কেন, কারণ ভূমিকম্পটা পড়বো বলে। তো এই ভূমিকম্প জিনিসটা কি দেখো, ভূমিকম্পটা কি, ভূমিকম্প হলো ভূ অভ্যন্তরে কম্পনের ফলে কখনো কখনো ভূপৃষ্ঠে আকস্মিকভাবে ক্ষণিকের জন্য কেঁপে উঠে বা আন্দোলিত হয়, এরূপ কম্পনকে ভূমিকম্প বলে। মানে ভূ অভ্যন্তরে, পৃথিবীর ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে, পৃথিবীর ভেতরে কি হয় কম্পন মানে কেঁপে ওঠে, পৃথিবীর ভিতরে কখনো কখনো হঠাৎ করে কেঁপে উঠেছে। ভূমিকম্প আগে থেকে প্ল্যানিং থাকে না, এটা হঠাৎ করেই হয়, কেঁপে উঠেছে। কেঁপে ওঠার কারণে এটা প্রভাবটা দেখা গেছে কোথায়, যে ভূপৃষ্ঠে মানে যেখানে আমরা বসবাস করছি। দেখা গেছে কোনো জায়গাতে, কিছু জায়গাতে কেঁপে ওঠার কারণে কোনো প্লেটগুলি কোনো জায়গায় উঁচু হয়ে গেছে, নিচু হয়ে গেছে, কোনো ফাটল সৃষ্টি হয়েছে, বিভিন্ন জিনিস হতে পারে। দেখা গেল ফাটল সৃষ্টি হলে কোনো একটা বিল্ডিং ভেঙে পড়লো, বা একটা কাঁপার কারণে কোনো একটা বিল্ডিং ভেঙে পড়লো, কোনো একটা কিছু গাছ পড়ে গেল। তো ওই যে হঠাৎ করে কেঁপেছে, হঠাৎ করে যে আন্দোলন সৃষ্টি হচ্ছে, ওইটাকে বলা হয় ভূমিকম্প, ওইটাকে ভূমিকম্প বলা হয়। তো এই ভূমিকম্পের মাত্রাটা 6 বা তার বেশি যদি হয় তাহলে সেটা প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ভূমিকম্পে কিন্তু মাত্রা থাকে, যে আমরা দেখি না যে এটা রিক্টার স্কেলের মাধ্যমে কিন্তু মাপা হয়। আমরা অনেক সময় ভূমিকম্প কোনো না কোনো সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি, ছোটখাটো এক্সপিরিয়েন্স করেছি আমরা। তো তখন কিন্তু এক একটা মাত্রা থাকে যে কতটুকু হয়েছে, সেই মাত্রার কত। এখন দেখা গেলো 6 বা তার থেকে যদি বেশি হয় তাহলে তার যে ক্ষয়ক্ষতি মানে এটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। রিক্টার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেল, মানে রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের কতটুকু তীব্রতা সেটা নির্ণয় করা যায় একটা যন্ত্রের সাহায্যে, সেটা হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেলের তীব্রতার একক 1 থেকে 10 পর্যন্ত। রিক্টার স্কেলে যখন তীব্রতা মাপা হয় তার তো একটা স্পেসিফিক একটা নাম্বারিং দিতে লাগবে, সেটা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারিংটা দেওয়া আছে। এটার মাধ্যমে কিন্তু ভূমিকম্পের তীব্রতাটা মাপা হয় যে কতটুকু হয়েছে ভূমিকম্পটা। একক 1 বৃদ্ধি পেলে তীব্রতা 10 বর্গ বৃদ্ধি পায়, মানে একটা একক যদি বৃদ্ধি পায় তো তীব্রতাটা একদম 10 বর্গ মানে 10 স্কয়ার বৃদ্ধি পায়। ওকে, 10 স্কয়ার কিন্তু বৃদ্ধি পায়, 10 টাইমস বৃদ্ধি পায়। ক্লিয়ার? সো ভূমিকম্প কি সেটা দেখলাম, আর এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটু মুখস্থ করে নেবেন। এখন আমরা দেখব ভূমিকম্পের বলয়। এই পৃথিবীর মধ্যে কিছু ভূমিকম্প বলয় রয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে, যে কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ত্রিপুরাতে যদি বলি সেখানেও কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। এখন এগুলি তো আছে, এগুলি ছাড়াও কিছু ভূমিকম্পের বলয় রয়েছে, মানে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা প্রায় সময় এখানে হতে দেখা যায়, প্রায় সময় এখানে ভূমিকম্প হতে দেখা যায়। সেই ভূমিকম্প প্রবল বলয়গুলি কি কি? পৃথিবীতে ভূমিকম্প প্রবল 3টি বলয় আছে। কয়টি বলয় আছে? 3টি বলয় আছে। কি কি? প্রশান্ত মহাসাগরীয় বলয়, যেটাকে আমরা মানে রিং অফ অ্যারো বলা হয়। এখানে খুবই ওইখানে কি হয়, প্রশান্ত মহাসাগরের যে বলয়টা রয়েছে ওই জায়গাটা না খুব ডেঞ্জারাস একটা জায়গা কেন ভূমিকম্পের জন্য, কারণ ওইখানে 2-3টা প্লেট কি হচ্ছে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্রশান্ত মহাসাগর প্লেট, এদিকে রয়েছে আমেরিকান প্লেট রয়েছে, অ্যান্টার্কটিকা প্লেট রয়েছে। তো থাকার কারণে কি হচ্ছে, ওই জায়গাটার মধ্যে না এটাও প্লেট, এটাও প্লেট, এটাও প্লেট। এখন প্লেটগুলি যদি মানে জায়গাগুলি থাকে, প্লেটগুলি এক একটা পাশাপাশি থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোর প্লেটগুলি একটা দূরেই চলে যাক কিংবা কাছাকাছি আসুক, একটা আরেকটার সাথে মানে এইভাবে যে পাশ দিয়ে অতিক্রম করুক, যেটাই হোক না কেন ভূমিকম্প তো হবে, ভূমিকম্প হবে। তার জন্য ওই জায়গাটা প্রশান্ত মহাসাগরের যে জায়গাটা রয়েছে এরকম একটা জায়গা যে ওখানে যে 2-3টা প্লেটের কিন্তু সংযোগ স্থান মানে ওই জায়গাটাতে মিলিত হয়, ওই কারণে কিন্তু এখানে ভূমিকম্প বেশি হতে দেখা যায়। তার একটা রিজন হলো জাপান। জাপানে যদি তোমরা দেখো জাপানে কেন ভূমিকম্প বেশি হয়, ওই কারণটা এখানে কিন্তু কি, ওইখানে কিন্তু মানে খুবই যে ভূমিকম্প প্রবণ বলয় রয়েছে। কেন রয়েছে? এদিকে একটা প্লেট, এদিকে একটা প্লেট, এদিকেও প্লেট রয়েছে। তার মানে প্লেটগুলি তো এরকম না যে একটা জায়গায় একদম স্টিক ফেভিকল দিয়ে লাগানো, এরকম তো না, এরকম তো নেই। এগুলি চলাচল করছে, যে কারণে খুব রিস্কি হয়ে যায়। যেটা ধরো এদিকে চলে আসছে, এটা এদিকে চলে আসলো, ভূমিকম্প হতে পারে। বা এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, তাহলেও ভূমিকম্প হতে পারে। পাশ দিয়ে অতিক্রম করলে তাহলেও হতে পারে। তো এরকম কিছু স্পেসিফিক জায়গা রয়েছে, সেগুলি খুবই রিস্ক জোনে রয়েছে, একদম রেড জোনে রয়েছে, যেখানে ভূমিকম্প প্রায় সময় হতে দেখা যায়। তার মধ্যে একটা হলো প্রশান্ত মহাসাগরীয় বলয়, তারপর রয়েছে এখানে 29টি হবে মধ্য মহাসাগরীয় বা ইউরেশীয় বলয়, আর মধ্য আটলান্টিক বলয়।
এই তিনটা জায়গা খুবই বেশি রেড জোনে রয়েছে। তার মানে এই না যে তিনটা জায়গায় ভূমিকম্প হয় বাকি জায়গা হয় না, এরকমটা কিন্তু নয়, বাকি জায়গা তো হচ্ছে, বাট এগুলি হলো ভূমিকম্প প্রবণ বলে মানে একদম এক্সট্রিম লেভেলের। ওকে, তো এই জিনিসগুলি মনে রাখবে, নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে। তো এরকম আসতেই পারে যে ভূমিকম্প বলে কয়টা আছে বা কোন কোন জায়গাগুলি, এরকম আসতেই পারে পরীক্ষাতে। তারপর আমরা যে বিষয় জেনে নেব ভূমিকম্পের কেন্দ্র কি আর উপকেন্দ্র কি। প্রথমে জেনে নিই কেন্দ্রটা কি। পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। মানে পৃথিবীর ভিতরে যে জায়গাতে এক্সাক্ট যেখান থেকে পৃথিবী যে মানে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় কেন্দ্র, পৃথিবীর অভ্যন্তরে। আর উপকেন্দ্র কি, এই কেন্দ্র থেকে ঠিক লম্বভাবে অর্থাৎ ঠিক সোজাসুজি উপর দিকে ভূপৃষ্ঠের উপরে যে স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। মানে তোমাদের আমি পিকচারের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আর একটু ভালোভাবে বুঝবে। পৃথিবীর ভেতরে, এটা হলো পৃথিবীর ভেতরের পার্টটা। ওকে, পৃথিবীর ভেতরে, এখন পৃথিবীর ভেতরে দেখা গেল এক্সাক্ট এই জায়গাতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, তো এটাকে আমরা বলবো ফোকাস বা হাইপোসেন্টার, যেটাকে আমরা কেন্দ্র হিসেবে চিনে থাকি। কেন্দ্র, ফোকাস বা হাইপোসেন্টার বা কেন্দ্র, বাংলা এবং ইংলিশ দুটো নামই মনে রাখবে। মানে পৃথিবীর ভেতরে কিন্তু বাইরে না, ভেতরে যে জায়গাতে ভূমিকম্পের উৎপত্তিটা হয়, উৎপত্তি স্থলটা, সেটাকে আমরা কেন্দ্র বলি কিংবা ফোকাস বলি বা হাইপোসেন্টার বলে থাকি। ওকে, এখন এই যে জায়গাটা সৃষ্টি হয়েছে তার এক্সাক্ট সোজাসুজি যে জায়গাটা রয়েছে, সোজাসুজি একদম লাইন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে জায়গাটা রয়েছে, এটা হলো পৃথিবী পৃষ্ঠে, ভূপৃষ্ঠে, মানে যেখানে আমরা বসবাস করছি, ওই জায়গাটা একদম সোজাসুজি যে জায়গাটা, ওইটাকে বলা হয় এপিসেন্টার। এপিসেন্টার মানে হলো উপকেন্দ্র। ওকে, মানে এখানে সৃষ্টি হয়েছে ভূমিকম্পের প্রভাবটা পড়বে এখানে, তার আশেপাশে জায়গাগুলি কিন্তু যে ভূমিকম্পের প্রভাবটা বেশি পড়বে। যত বেশি উপকেন্দ্রের কাছাকাছি থাকবে ওই জায়গাতে ভূমিকম্পের প্রভাবটা বেশি পড়বে। ধরো প্রায় সময় দেখা যায়, আমরা অনেক সময় ফিল করতে পারি যে ধরো বে অফ বেঙ্গল আমরা যে বাংলাদেশ দিয়ে দেখি তাহলে কিন্তু খুব একটা ডিস্টেন্স থাকে না। তো এখন দেখা গেল অনেক সময় দেখা গেল বাংলাদেশে যে বে অফ বেঙ্গলে ওইখানটায় কি হয়েছে, উপকেন্দ্র, মানে ওইখানটায় সৃষ্টি হয়েছে, ওইখানটা নিচে অবভিয়াসলি ভূপৃষ্ঠের ভিতরে অভ্যন্তরে এখানে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে, তার প্রভাবটা দেখা গেছে এপিসেন্টার ধরো বে অফ বেঙ্গলে দেখা গেছে বাংলাদেশের কাছে, তার প্রভাবটা দেখবে বাংলাদেশেও পড়ছে, কিছুটা প্রভাব আমাদের এখানেও পড়ে। অর্থাৎ যত বেশি এপিসেন্টার যেখানে থাকবে তার কাছাকাছি যে জায়গাটা থাকবে ওই জায়গাতে তার প্রভাবটা বেশি পড়বে, যত দূরে যাবে তত প্রভাবটা কম পড়বে। ওকে, তো পৃথিবীর অভ্যন্তরে যে জায়গাতে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটা হলো কেন্দ্র, আর তার এক্সাক্ট সোজাসুজি উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম ভূপৃষ্ঠে পৃথিবীর উপরে যেখানে আমরা বসবাস করছি যেই প্রভাবটা পড়ছে ওই জায়গাটাকে বলা হয় উপকেন্দ্র কাছাকাছি জায়গাতে বেশি প্রভাবটা পড়বে। বোঝা গেল? তো এটাই গেল যে ভূমিকম্পের যে কেন্দ্র আর উপকেন্দ্র, এখানে লেখা আছে, দেখে নাও, পিকচারের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো ভূমিকম্পের কারণ। এই যে ভূমিকম্পটা হচ্ছে তার কারণটা কি? পৃথিবীর সবকিছু একটা কারণ থাকেই, ভূমিকম্পেরও কারণ আছে। সেই কারণটা কি? ভূমিকম্প প্রধানত দুইটি কারণে হয়। ভূমিকম্প প্রধানত কয়টি কারণে হয়? দুইটি কারণে। কি কি? একটি হলো প্রাকৃতিক কারণ, আরেকটি হলো কৃত্রিম কারণ। ভূমিকম্প যে হয় দুইটা কারণে হয়, একটা প্রাকৃতিক কারণ নেচারের যেটা আমাদের হাতে নেই, সেটা বিভিন্ন কারণে হতে পারে, মানে প্রাকৃতিক যেটা আমাদের হাতে নেই নেচারের কারণে। আরেকটা হলো কৃত্রিম, আরেকটা হলো যেটা মানুষের জন্য হচ্ছে। ধরো কোথাও একটা জায়গায় কোনো একটা রাস্তা করবে, ডেভেলপমেন্টের জন্য কি করা হবে, পাহাড় একটা কাটা হবে। এখন ড্রজার আনলো, পাহাড়টা কাটার কারণে দেখা গেল ওইখান থেকে না যে ল্যান্ডস্লাইড হচ্ছে, যে কারণে দেখেছে তার আশেপাশে জায়গাটা কেঁপে উঠছে। তো ওই কেঁপে উঠছে মানে ভূমিকম্প হয়েছে। তো ওই ভূমিকম্পটা কেন হয়েছে? নেচারের কারণে না, ওইটা মানুষের কারণে হয়েছে, ওইটাকে বলা হয় কৃত্রিম কারণটা। তো এরকম ভূমিকম্প দুইটা কারণে হয়, একটা প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। এই যে প্রাকৃতিক কারণে হয়, প্রাকৃতিক কি কি কারণ? অগ্নুৎপাত হয়, ভলক্যানো ইরাপশন হয়, এই কারণে ভূমিকম্প হতে পারে। ভূ আন্দোলন হয়, পৃথিবীর ভিতরে কি হয়, এটা আন্দোলন হয়, কেঁপে ওঠে, এই কারণে ভূমিকম্প হতে পারে। তারপরে পাত সংস্থান মানে প্লেটগুলি চলাচল করে, প্লেটগুলি যে তিন ভাবে চলাচল করছে, এই কারণে ভূমিকম্প হতে পারে। ভূপৃষ্ঠের চাপ, এটা হবে চাপ, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, ভূপৃষ্ঠের মধ্যে চাপ যদি খুব বেশি মানে চাপ বেশি বৃদ্ধি পেলে, তো খুব বেশি চাপের সৃষ্টি হচ্ছে, এই কারণে ওই জায়গাটা কেঁপে উঠতে পারে। ধরো কোনো একটা জায়গা দেখা গেল এদিকে কিছু একটা রয়েছে, ধরো অনেক শিলা রয়েছে, এদিকেও শিলা রয়েছে, তো এই শিলাটা এদিকে মানে এদিকে আসছে বা এদিকে বা বাতাসের কারণে বৃষ্টি, যে কোনো কারণে, তো দুই সাইড থেকে খুব বেশি চাপ পড়ছে, বেশি চাপ পড়ার কারণে এই জায়গাটা দেখা গেছে হঠাৎ করে কেঁপে উঠেছে বা উপর দিকে উঠে এসেছে, তো ওই কারণেও কিন্তু ভূমিকম্প
হতে পারে। তারপর যেরকম 10 নামলে, 10 মানে হলো ল্যান্ডস্লাইড। ধরো এখন ল্যান্ডস্লাইড হলো, মানে পাহাড়ি জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড প্রায় সময় হয়ে থাকে, ল্যান্ডস্লাইড হলো, তো ওই কারণে ধরো উপর থেকে পাহাড় থেকে বড় এক টুকরা এসে পড়লো, তাহলে ওই জায়গাটা কেঁপে উঠবে, তো এই কারণে ভূমিকম্প হয়। তারপর যেরকম হিমানি সম্প্রপাত এবং উল্কাপাত, মানে এখন ধরো কোনো একটা উল্কাপাত হলো, উল্কাপাত কি ওই যে সোলার সিস্টেমে পড়েছিলাম, এখন ধরো কোনো একটা যে মহাকাশের মধ্যে কোনো একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড এটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে পৃথিবীতে এসে পড়লো, পৃথিবীতে এসে পড়লে একদম খুব স্পিডে এসে পড়ে এখন নিচে এসে পড়লে তাহলে কি ওই আশেপাশে যা কেঁপে উঠবে, এই কারণে ভূমিকম্প হয়। তো এগুলি হলো কিছু প্রাকৃতিক কারণ যেই কারণে ভূমিকম্প হয়ে থাকে। এখন দেখবো কিছু কৃত্রিম কারণ, কৃত্রিম কারণ যেটা মানুষের কারণে আমাদের কারণে হয়ে থাকে। কিভাবে? ভূগর্ভে পারমাণবিক বোমা বিস্ফোরণ, মানে ভূগর্ভে ধরো কোন একটা জায়গায় যেখানে কয়লা বার করা হবে, কয়লা বার করা হবে এরকম বিভিন্ন থাকে, তো ওইগুলির ক্ষেত্রে দেখা গেল মাটি করার জন্য মাটি তো করবে, তার পাশাপাশি বোমা বিস্ফোরণ করা হয়, বোমা বিস্ফোরণ করা হলে ওই জায়গাটা কেঁপে উঠবে, যে কারণে ভূমিকম্প হতে পারে। তারপর যেরকম খনিতে ধস, এটা হবে খনিতে ধস হতে পারে। তারপর নদীর গতিপথে জলধারার নির্মাণ ইত্যাদি। নদীর গতিপথে এখন ধরো কোনো একটা কিছু যে নদীটা এইভাবে যাচ্ছে, একটা মানুষ কি করলো নিজের সুবিধার জন্য এইদিকে মাটিটা কেটে দিল, কেটে হওয়ার কারণে কি হলো এদিকে জলটা চলে আসলো, তো ওই কারণেও কিন্তু কি হতে পারে জলধারার সৃষ্টি হচ্ছে, হওয়ার কারণে বা ধরো কোনো একটা যে মানুষের সুবিধার জন্য আমাদের সুবিধার জন্য একটা রাস্তা কেটে দিলাম, একটা জায়গা কেটে দিলাম, ওই কারণে আশেপাশে যা কেঁপে উঠতে পারে বা কোনো একটা ল্যান্ডস্লাইড হতে পারে, যে কারণে ভূমিকম্প হতে পারে। তো ভূমিকম্প হওয়ার দুইটা কারণ দেখলাম, একটা প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম কারণ। বোঝা গেল? তো এখানে আমরা ভূমিকম্পের কারণটাও কিন্তু দেখে নিয়েছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা কি, সেটা হলো পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি হলো। তো ফার্স্ট পয়েন্টে রয়েছে নবীন পার্বত্য অঞ্চল। নবীন পার্বত্য অঞ্চল মানে কি? পার্বত্য অঞ্চল মানে যে পাহাড় পর্বতের যে অঞ্চলগুলো রয়েছে, নবীন মানে হলো নতুন, যেরকম হলো হিমালয় কিন্তু একটা নবীন পর্বত। ওকে, তো এই নবীন মানে যে নতুন যে পাহাড়গুলি রয়েছে, নতুন যে পর্বতগুলি সৃষ্টি হয়, সেগুলির কাছে কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওইগুলি থেকে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে, তো ওইগুলিকে কিন্তু বলা হয় ভূমিকম্প প্রবণ অঞ্চল। তারপর রয়েছে আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ যে জায়গাতে আগ্নেয়গিরি হয়, অগ্নুৎপাত হয়ে থাকে, ওই জায়গার আশেপাশেও কিন্তু ভূমিকম্প হওয়ার চান্সটা বেশি থাকে, তো ওইগুলিকেও কিন্তু বলা হয় যে ভূমিকম্প প্রবণ অঞ্চল। নেক্সট রয়েছে উপকূল অঞ্চল। উপকূল অঞ্চল কোনগুলি? যেরকম কোস্টাল লাইন, যদি আমরা ইন্ডিয়ান ম্যাপটা যদি দেখি, বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি এর সাথে যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে আমরা উপকূল অঞ্চল বলে থাকি, তো ওই উপকূল অঞ্চলের মধ্যে কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, অর্থাৎ যেখানে ধরো জল আর যে স্থলটা রয়েছে, ওই জায়গাতে সংযোগ যে স্থলটা রয়েছে, ওই জায়গাতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তারপর রয়েছে দুটি পাতের সীমান্ত অঞ্চল। দুটি পাতে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এখন দুইটা পাতের দুইটা প্লেটের যে সীমান্ত অঞ্চলটা, এই যে সীমানাটা রয়েছে, সীমান্ত যে অঞ্চলটা রয়েছে, ওই এরিয়াতেও কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যে কারণে জাপানে কিন্তু খুব বেশি ভূমিকম্প হয়ে থাকে। ওকে, তো দুইটা প্লেট যদি সীমান্ত থাকে, তার যে এরিয়াটা থাকে, সীমানাটা থাকে, সেই সীমানার মধ্যে, সেই বর্ডার লাইনটার মধ্যে কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এগুলি হলো কিছু পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি। এখন আমরা দেখে নেব সমতীব্রতা রেখা। সমতীব্রতা রেখা মানেটা কি দেখো, ভূমিকম্পের উপকেন্দ্রের চারদিকে সমতীব্রতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তাকে সমতীব্রতা রেখা বলা হয়। অর্থাৎ ভূমিকম্পের যে উপকেন্দ্রটা আমরা পড়েছি, তার চারদিকটা কাল্পনিক একটা রেখা সৃষ্টি করে, যে কতটুকু পর্যন্ত তার প্রভাবটা পড়েছে, তো ওই যে কাল্পনিক রেখাটা যে একটা তাতে তীব্রতাটা যে মাপা হয়, একটা লাইন টেনে তার যে একটা তীব্রতাটা মাপা হয়, লাইন টেনে মিনস এখানে কেউ কিন্তু স্কেল দিয়ে লাইনটা মাপে না, যে একটা কাল্পনিক রেখা যে সায়েন্টিস্টরা করে থাকে, ওই যে তীব্রতাটা মাপা হয়, যে সব দিকে সমান তীব্রতাটা মাপা হয়, ওইটাকেই কিন্তু বলা হয় সমতীব্রতা রেখা। ক্লিয়ার? এখন আমরা যে পার্টটা দেখে নেব সেটা হলো ভূমিকম্প তরঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা কিন্তু দেখলাম ভূমিকম্পটা কেন হচ্ছে, যে পৃথিবীর পরিবর্তনকারী শক্তির কারণে বিভিন্ন কাজ হচ্ছে, তার মধ্যে একটা হলো ভূমিকম্প, যেটা অভ্যন্তরীণ বলের কারণে হয়ে থাকে। তারপর আমরা কি দেখলাম, যে প্লেটগুলি তিন ভাবে চলাচল করে, আর তিন ভাবে চলাচল করার কারণে ভূমিকম্প হয়, অগ্নুৎপাত হয়, বিভিন্ন কাজ হয়ে থাকে। তারপর দেখলাম ভূমিকম্প জিনিসটা কি, যে হঠাৎ করে যে কেঁপে ওঠে, ভূ আন্দোলনে হঠাৎ করে কেঁপে ওঠে, তার প্রভাবটা পড়ে ভূপৃষ্ঠের মধ্যে,
সঙ্গে, ওইটাকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্পের কেন্দ্র দেখলাম যেখানে ভূ অভ্যন্তরে যেখানে সৃষ্টি হয় তার যে উৎসস্থলটা সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। আর তার উপরে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজাসুজি লাইনে যে ভূপৃষ্ঠে যেখানে আমরা বসবাস করছি, যেখানে প্রভাবটা পড়ছে, ওইটাকে আমরা বলি এপিসেন্টার বা উপকেন্দ্র। তারপর দেখলাম ভূমিকম্পের যে তার কারণ, দুটো কারণ রয়েছে, একটা প্রাকৃতিক কারণ আর একটা হলো কৃত্রিম কারণ। এখন আমরা দেখে নেব তা ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিও দেখলাম। এখন দেখো ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের কিন্তু তরঙ্গ রয়েছে, 3টা তরঙ্গ রয়েছে। ওই 3টা তরঙ্গের উপর ডিপেন্ড করে যে কোনটা খুব বেশি ক্ষয়ক্ষতি করছে, কোনটা খুব একটা ক্ষয়ক্ষতি করছে না, বা কোনটা মিডিয়াম রয়েছে। তো ওই 3 ধরনের তরঙ্গটা কি সেটা আমরা এক এক করে দেখে নেব। ভূমিকম্পের ক্ষেত্র থেকে যে প্রবণ কম্পন বা ঢেউ তরঙ্গের আকারে চারদিকে প্রবাহিত হয় তাকে ভূমিকম্পের তরঙ্গ বলে। অর্থাৎ ভূমিকম্পের ক্ষেত্র মানে যে জায়গাতে কম্পনটা হয় আর তার কেন্দ্রটা, তার উপরে যে উপকেন্দ্রটা আছে, উপকেন্দ্রের পাশাপাশি বা কেন্দ্রের পাশাপাশি যে এরিয়াটা নিয়ে তার প্রভাবটা পড়ছে, ওই প্রভাবটা পড়ার কারণে ধরো এটা হলো কেন্দ্র, ওকে, তার উপর এখানে রয়েছে কি উপকেন্দ্রটা। এখন এদিকেও প্রভাব পড়ছে, এদিকেও পড়ছে, এদিকেও পড়ছে, অর্থাৎ চারদিকে কিন্তু প্রভাবটা পড়ছে। ওই চারদিকে যখন প্রভাবটা পড়ছে সেটা কিভাবে যাচ্ছে, হয়তো বা এটা এরকম এরকম করে যাচ্ছে, অথবা এরকম এরকম করে যাচ্ছে, বা এরকম করে যাচ্ছে। তো ওই যে এগুলো ঢেউয়ের মতন যে যাচ্ছে, ওইটাকে কিন্তু বলা হয় তরঙ্গ। আর এরকম ঢেউ, এরকম তরঙ্গ 3 ধরনেরই রয়েছে। ওকে, যে ভূমিকম্পে 3 ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পে কয় ধরনের তরঙ্গের সৃষ্টি হয়? 3 ধরনের। কি কি? একটা হলো প্রাথমিক তরঙ্গ, যেটাকে আমরা পি তরঙ্গ হিসেবে চিনে থাকি, দুইটা নামই মনে রাখবে। তারপর হলো গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। তারপর হলো পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ, বা যেটাকে আমরা এল তরঙ্গ হিসেবে চিনে থাকি। নাম মনে রাখবে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এই 3 ধরনের তরঙ্গ আমাদের কোনটা বেশি ক্ষয়ক্ষতি করে, কোনটা বেশি স্পিডে চলে, কোনটা স্লো যায়, সম্পূর্ণটা আমরা এখন পয়েন্ট ওয়াইজ দেখে নেব। নাম মনে রাখতে লাগবে, কারণ ভূমিকম্প থেকে ম্যাক্সিমাম যতবার কোশ্চেন এসেছে তোমরা যদি দেখো, সেটা হোক টেট হোক তোমাদের এসটিজিটি, আর তরঙ্গ থেকে কিন্তু ম্যাক্সিমাম সময় কোশ্চেন এসেছে, বিভিন্ন ভাবে কোশ্চেন কিন্তু এসেছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন চলো এই 3টা তরঙ্গ আমরা স্পেসিফিক ভাবে আলাদাভাবে দেখে নিই। ওকে, প্রথমে আমরা দেখব প্রথমটা প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। তো এগুলি মনে রাখতে লাগবে, প্রতিটা পয়েন্ট ওয়াইজ দিয়েছি, মনে রাখতে লাগবে। পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে। তো একটা যন্ত্র রয়েছে সিসমোগ্রাফ যন্ত্র। তো এরকম আসতেই পারে যে কোন তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে, সেটা হবে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। বা এরকম আসতে পারে যে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ কোন যন্ত্রের মাধ্যমে প্রথম ধরা পড়ে, সেটা হবে সিসমোগ্রাফ যন্ত্র। বা এরকমও আসতে পারে যে কোন তরঙ্গটা সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে, তখনও হবে পি তরঙ্গ। ওকে, অর্থাৎ সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে। তারপর শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে সমান স্বচ্ছন্দ। এই যে 3টে মণ্ডল রয়েছে, শিলামণ্ডল আছে, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অর্থাৎ শিলামণ্ডল উপরে যে ক্রাস্টের পার্টটা লিথোস্ফিয়ার, গুরুমণ্ডল যেটাকে আমরা ম্যান্টেল বলে থাকি, কেন্দ্রমণ্ডল যেটা হলো কোর। অর্থাৎ তিনটা, এই যে পৃথিবীর ইন্টেরিয়র রয়েছে, ক্রাস্ট রয়েছে, তারপর ম্যান্টেল, তারপর হলো কোর, এই তিনটা স্তরের মধ্যে সমানভাবে প্রভাব পড়ে। সমানভাবে 3টা স্তরের মধ্যে কিন্তু প্রভাব পড়ে কোন তরঙ্গ? পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। আসতেই পারে কোন তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়? প্রাথমিক বা পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের, এটা তরঙ্গের হবে, ওকে, এই তরঙ্গের দৈর্ঘ্য ছোট কিন্তু ঘটনা মাত্রা বেশি। আর এই যে তরঙ্গ পি তরঙ্গটা অনেকটা ছোট ছোট হয়, এরকম ছোট ছোট হয়, কিন্তু এটা ঘটনার মাত্রাটা অনেকটা বেশি হয়। এটা ঘটনার মাত্রাটা কিন্তু অনেক বেশি হয়। এটা ছোট ছোট হয় কিন্তু মাত্রা বেশি হয়, প্রভাবটা বেশি পড়ে। এই তরঙ্গের গতি ভূপৃষ্ঠে 6.7 সেন্টিমিটার প্রতি সেকেন্ড এবং কেন্দ্রমণ্ডলে 8.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। মানে এই পি তরঙ্গটা ভূপৃষ্ঠে মানে এই যে উপরের পার্টটা, ভূপৃষ্ঠে যেখানে আমরা বসবাস করছি, পার সেকেন্ডে 6.7 সেন্টিমিটার, 6.7 সেন্টিমিটার পার সেকেন্ডে কোথায়? ভূপৃষ্ঠে। আর যদি কেন্দ্রে যদি বলি, কেন্দ্রমণ্ডলে মানে এখানটার মধ্যে হবে প্রতি সেকেন্ডে 8.2 কিলোমিটার, 8.2 কিলোমিটার, ওকে, প্রতি সেকেন্ডে। তো এখানে হলে 8.2 কিলোমিটার প্রতি সেকেন্ডে, ভূপৃষ্ঠে হলে এটা কি হবে? ভূপৃষ্ঠে হলে 6.7 সেন্টিমিটার পার সেকেন্ড। মনে রাখতে লাগবে ভূপৃষ্ঠে হলে কত আর কেন্দ্রে হলে কত, কোন তরঙ্গ? পি তরঙ্গ। ক্লিয়ার? নেক্সট
প্রভাব, এই পি তরঙ্গের প্রভাব যদি দেখি, ধ্বংস করার সক্ষমতা মধ্য, মানে পি তরঙ্গের মধ্যে যে ধ্বংস যে হয় যতটুকু মাত্রায় হয় সেটা যে খুব বেশি এক্সট্রিম লেভেলে হয় এরকমটা না, একদম যে কম হয় এরকম না, মানে মিডিয়াম থাকে, মধ্যম থাকে। এল তরঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়, এস তরঙ্গের সবচেয়ে কম ক্ষতি হয়, আর যে পি তরঙ্গের মধ্যে মিডিয়াম হয়, খুব বেশিও না খুব কমও না, মানে মিডিয়াম হয়। ওকে, তো প্রতিটা লাইন মনে রাখতে লাগবে। তো এটা গেল আমাদের পি তরঙ্গ। ক্লিয়ার? এখন চলো দেখে নেব পরের যে তরঙ্গটা রয়েছে এস তরঙ্গ, বা যেটাকে আমরা গৌণ তরঙ্গ হিসাবেও চিনে থাকি। গৌণ তরঙ্গ দুর্বল ও আস্তে আস্তে যায়, মানে গৌণ তরঙ্গটা অনেকটা আস্তে 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 যায়, এটা খুবই দুর্বল হয়, উইক হয়, খুব একটা বেশি প্রভাব পড়ে না। ভূত্বক ও গুরুমণ্ডলের ভিতরে যেতে পারে না, অর্থাৎ এটা কি হয় যে পৃথিবী যেটা ভূত্বক মানে ক্রাস্ট, মেন্টেল, কোর, এটা কি হয়, এটা কোরের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই মেন্টেল আর ক্রাস্টের মধ্যে যেতে পারে না। আর মেন্টেল আর ক্রাস্টে যদি না যেতে পারে, আমরা বসবাস করি এখানে, তার মানে আমাদের কাছে পৌঁছায় না, মানে ক্ষয়ক্ষতি বেশি হয় না, ঘর বাড়ি ভাঙে না, কোনো এত বেশি প্রভাবটা পড়ে না। এই জন্য এস তরঙ্গটা খুবই দুর্বল, এত দুর্বল যে বেশি একটু উপরে যেতেই পারে না, মানে মেন্টালি যেতে পারে না, কোরে তো ক্রাস্টে তো যেতে পারেই না, যে কারণে তার ধ্বংসের ক্ষমতাটা অনেক কম হয় না বললেই চলে। ওকে, আলোক তরঙ্গের ন্যায় সমকোণে প্রবাহিত হয়, আর আলোক তরঙ্গের মতো এটা সমকোণে, এইভাবে সমকোণে যে সমকোণে প্রবাহিত হয়, 90 ডিগ্রি উলম্ব কোণে প্রবাহিত হয়। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি উলম্ব কোণে প্রবাহিত হয়। অনুপ্রস্থ তরঙ্গ, এস তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। আগের স্লাইডে দেখেছিলাম যে পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, আর অনুপ্রস্থ হলে সেটা হবে এস বা গৌণ তরঙ্গ। এই তরঙ্গের গতিটা কম, এই তরঙ্গের গতি কি কম হয়। ভূত্বকে 3.74 কিলোমিটার প্রতি সেকেন্ড এবং গুরুমণ্ডলে 7.4 কিলোমিটার প্রতি সেকেন্ড। তো এটা ভূত্বকের মধ্যে এত কিলোমিটার প্রতি সেকেন্ড আর গুরুমণ্ডলের মধ্যে এত কিলোমিটার প্রতি সেকেন্ড, মনে রাখতে লাগবে, এগুলো মুখস্থ করার বিষয়। তারপর তার প্রভাব যদি দেখি, ধ্বংস ক্ষমতা খুব কম, মানে ধ্বংস ক্ষমতাটা খুবই কম। পি তরঙ্গের মধ্যে ধ্বংসের ক্ষমতাটা মিডিয়াম, এস তরঙ্গের মধ্যে সবচেয়ে কম। তো পি তরঙ্গের সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে, আর পি তরঙ্গের মধ্যে যেটাকে অনুদৈর্ঘ্য বলা হয়, এস তরঙ্গকে অনুপ্রস্থ বলা হয়। যে পি তরঙ্গের মধ্যে তিনটার মধ্যে সমানভাবে প্রবাহিত হয়, আর এস তরঙ্গের মধ্যে শুধু কোরের মধ্যে, শুধু যে একদম কেন্দ্রমণ্ডলে কিন্তু প্রবাহিত হয়, মেন্টাল বা ক্রাস্টে যেতে পারে না, ভূত্বক বা গুরুমণ্ডলে যেতে পারে না, যে কারণে ধ্বংসের ক্ষমতাটা কম থাকে। বোঝা গেল? মনে রাখতে লাগবে কোনটা ধ্বংসের ক্ষমতা বেশি, কোনটা কম, কোনটা কত সেন্টিমিটার বা কিলোমিটার পার সেকেন্ড, সেটা কিন্তু মনে রাখতে হবে। ভূপৃষ্ঠে কত আর আমাদের যে কেন্দ্রমণ্ডলে কত, সেটা কিন্তু মনে রাখতে লাগবে। ক্লিয়ার? তো এখানে একটা ভূত্বকের আর একটা হলো গুরুমণ্ডল, এই জিনিসগুলো মনে রাখতে লাগবে, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো লাস্ট যে তরঙ্গটা রয়েছে এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এই তরঙ্গ ঢেউয়ের মতো অগ্রসর হয়, এই তরঙ্গটা না এরকম ঢেউয়ের মতন অগ্রসর হয়, বড় বড় ঢেউয়ের মতন অগ্রসর হয় এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এই তরঙ্গের গতি কম বলে সিসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষ ধরা পড়ে। তো সিসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষ ধরা পড়ে কোন তরঙ্গ? এল তরঙ্গ। এটা গতিটা কম থাকে, মানে স্পিড খুব কম থাকে, স্পিড যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ধরা পড়বে, যত কম থাকবে তত দেরিতে ধরা পড়বে। ওকে, তো সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে পি তরঙ্গ, আর সবচেয়ে শেষে ধরা পড়ে এল তরঙ্গ। তার মানে এস তরঙ্গ হলে কি হবে? সেটা মিডিয়াম হবে, মিডিয়াম। ওকে, পৃষ্ঠ তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্যে সীমাবদ্ধ থাকে, পৃষ্ঠ তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্যেই, মানে এই যে এটা ভূপৃষ্ঠ বা এটা ক্রাস্ট বলি, মেন্টাল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মধ্যে থাকে না, এটা এখানেই থাকে, ক্রাস্টই থাকে, যে কারণে এটা ক্ষয়ক্ষতিটাও বেশি হয়, ঢেউয়ের মতো যায়, খুব আস্তে আস্তে যায়, সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে না, আস্তে আস্তে যায়, কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলের ক্ষতি করে, খুব বেশি ভয়াবহ ক্ষতি করে থাকে। মন্তরম তরঙ্গ, মন্তরম মানেই হলো ডেঞ্জারাস, খুব বেশি ডেঞ্জারাস থাকে এই এল তরঙ্গটা। তরঙ্গের দৈর্ঘ্যটা বেশি, দৈর্ঘ্যটাই যে এই দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি। তার প্রভাব, সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ, সবচেয়ে বেশি ধ্বংস করে এই তরঙ্গ, শহর জনপদের জন্য অত্যন্ত ক্ষতিকর, মানে এগুলি কি, মানে শহরের জন্য বা গ্রামের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে থাকে। এটা গেল এল তরঙ্গ। তো যদি আমি তিনটার ক্ষেত্রে দেখি, সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে পি তরঙ্গ, আর সবচেয়ে শেষে হলে এল তরঙ্গ। তাহলে মিডিয়াম কোনটা হবে? অফকোর্স এস তরঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি করে এল তরঙ্গ, সবচেয়ে কম ক্ষতি করে এস তরঙ্গ, তাহলে মিডল হয়ে যাবে পি তরঙ্গ। পি তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, এস তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আর এল তরঙ্গকে বলা হয় মন্তরম তরঙ্গ। আর এই তরঙ্গ ঢেউয়ের মতো যায়,
ঢেউয়ের মতো অগ্রসর হয়। তো এটা মনে রাখবে কোনটা বেশি ক্ষতিকর করে, কত কিলোমিটার সামথিং বা কত সেন্টিমিটার হয়, বা কোনটাকে কোন তরঙ্গ বলা হয়, কোনটা বেশি ধ্বংসের ক্ষমতা বেশি, কোনটাতে কম হয়, সিসমোগ্রাফ যন্ত্রে কোনটাতে আগে ধরা পড়ে, এই বিষয়গুলো মনে রাখতে লাগবে। তো এই তিন ধরনের তরঙ্গ কিন্তু আমরা দেখে নিলাম। কি কি দেখলাম আমরা? প্রথমেই দেখলাম পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, তারপর দেখলাম এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ, তারপর দেখলাম এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এখন আমাদের লাস্টের যে পার্টগুলি রয়েছে সেটা হলো ভূমিকম্পের ফলে ভূমিরূপের উপর কি প্রভাব পড়ে। এই যে ভূমিকম্প হয় তার কারণে আমাদের ভূপৃষ্ঠের মধ্যে বা আমরা যেখানে বসবাস করছি এখানে কি কি এফেক্ট করে, কি কি প্রভাব পড়ে। কি প্রভাব হয়? চ্যুতি হয়, চ্যুতি সৃষ্টি হয়। চ্যুতি মানে হলো ফাটল সৃষ্টি হয়। ধরো প্লেট একটা এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে একটা ফেটে যাবে, ফাটল সৃষ্টি হবে, চ্যুতি সৃষ্টি হচ্ছে। তারপর ধসের সৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হয়ে থাকে। ল্যান্ডস্লাইড হয় হঠাৎ করে কেঁপে ওঠে, দুইটা পাশাপাশি আসলো হঠাৎ করে কেঁপে ওঠে, বা দুইটা এরকম পাশাপাশি অতিক্রম করে হঠাৎ করে কেঁপে উঠলো, পাহাড় থেকে বড় পাথরের টুকরা ভেঙে পড়লো, ল্যান্ডস্লাইড হলো, তো ল্যান্ডস্লাইড হতে পারে। তারপর নদীর গতিপথ পরিবর্তন হয়, আগে দেখিয়েছিলাম। ধরো নদীটা আছে, এদিকটা প্লেট এদিকে চলে গেল এদিকে চলে গেল, তার মানে এখানে কি হলো মাঝখানটা ফাঁকা হয়ে গেল, তো জলটা এদিকে চলে আসলো, তো নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গেল। তারপর যেরকম সুনামি সৃষ্টি হয়, সুনামি সৃষ্টি হয়। ধরো এখন জলের মধ্যে কি হলো, একটা প্লেট এটা একটা প্লেট, দুইটা প্লেট পাশাপাশি এসে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার কারণে কি হলো এই জায়গাটা কিন্তু কেঁপে উঠলো, কেঁপে ওঠার কারণে আশেপাশে জলটা কি একটা, ধরো একটা বালতির মধ্যে জল আছে, এটাতে আমি একটা পাথর ফেললে কি হবে, সাইডের যে জলগুলি ভাবে ছুটে পড়বে, একদম ছিটকে পড়বে। সেম ভাবে এখানে যখন এরকম নাড়াচাড়া হঠাৎ করে কেঁপে উঠলো, প্লেটটা অনেক বড় হঠাৎ করে কেঁপে উঠলো, তাহলে জল কি হবে এদিকে ছুটে পড়বে, তো বড় বড় ঢেউ সৃষ্টি হবে, সুনামি সৃষ্টি হয়ে যাবে, তো সুনামি সৃষ্টি হয়। উপকূলবর্তী ভূমির উপরে উঠে যেতে পারে কিংবা বসে যেতে পারে। উপকূলবর্তী যে কোস্টলাইন, ওই কোস্টলাইন ধরো এখানে জল আছে আর এখানে স্তর, তো ওইখানে কি হয় এখানে প্লেট আছে, এসে ধাক্কা লাগলো বা দূরে চলে গেল, তাতে কি হবে ধরো ধাক্কা লাগার কারণে কিছু জায়গা উপরে উঠে গেল, কিছু নিচে নেমে গেল, তো উপরে উঠেও যেতে পারে আবার নিচে নেমে যেতে পারে, ফাটল সৃষ্টি হতে পারে, বিভিন্ন জিনিস কিন্তু হতে পারে। তারপর সমুদ্রের দ্বীপের সৃষ্টি কিংবা ধ্বংস হতে পারে। সমুদ্রের দ্বীপ, ধরো একটা আইল্যান্ড রয়েছে, এখন দেখা গেল ভূমিকম্পের কারণে দুইটা প্লেট আলাদা আলাদা চলে গেল, তো মাঝখানটা ফাঁকা হয়ে গেল, তো যে আইল্যান্ড ছিল দেখা গেল আইল্যান্ডটা একদম জলের নিচে ডুবে গেল, তাহলে এটা কি ধ্বংস হয়ে যেতে পারে। এখন দেখা গেল দুইটা এসে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার কারণে একটা জায়গা একটু উঁচু হয়ে গেল, উঁচু হয়ে গেলে নতুন একটা দ্বীপের নতুন একটা আইল্যান্ডের সৃষ্টি হতে পারে, তো এটাও হতে পারে। তারপর যেরকম হ্রদ বা জলাশয় সৃষ্টি, কোন একটা হ্রদ বা জলাশয় সৃষ্টি হতে পারে, ধরো মাঝখানটা ফেটে গেল, ফেটে গিয়ে দেখা গেল এখানে একটা জলাশয় সৃষ্টি হলো বা একটা হ্রদের সৃষ্টি হলো, একটা পুকুরের সৃষ্টি হলো, হতে পারে, তো এটাও কিন্তু হয়ে থাকে। তো এগুলি ভূমিকম্পের ফলে ভূমিরূপের উপর কিছু প্রভাব পড়ে থাকে। ক্লিয়ার? সো এখন দেখে নেব রিক্টার স্কেল আর সিসমোগ্রাফ কি। রিক্টার স্কেল কি? সাধারণত যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তাকে রিক্টার স্কেল বলে। যে 1935 খ্রিস্টাব্দে চার্লস রিক্টার এই স্কেলটি আবিষ্কার করেন। আবিষ্কারক বিজ্ঞানীর নাম অনুসারে এই স্কেলটিকে রিক্টার স্কেল বলা হয়। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তাকেই রিক্টার স্কেল বলে। আর এই রিক্টার স্কেলটা আবিষ্কার করা হয়েছে 1935 খ্রিস্টাব্দে। কে করেছে? চার্লস রিক্টার বলে একজন সায়েন্টিস্ট ছিল, তিনি কিন্তু 1935 খ্রিস্টাব্দে রিক্টার স্কেলটা আবিষ্কার করেছে। আর এটার নাম দিয়েছে তার নিজের নামের অনুসারে, তার নাম ছিল চার্লস রিক্টার, তো তার নাম থেকে রিক্টার স্কেলের নাম দিয়েছে। ক্লিয়ার? নেক্সট, সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হলো যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধি ও উৎস পরিমাপ করা হয় তাকে সিসমোগ্রাফ যন্ত্র বলে। রিক্টার স্কেলের মাধ্যমে কি করা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আর সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে যে ভূমিকম্প কোথায়, তার কেন্দ্রটা কোথায় উৎপত্তি হয়েছে, তার যে উপকেন্দ্রটা কোন জায়গাতে বা তার কোন তীব্রতা, সেটা কি এল তরঙ্গ হয়েছে নাকি পি তরঙ্গ নাকি এস তরঙ্গ, কোন তরঙ্গের মধ্যে হয়েছে সেটা মাপার জন্য সিসমোগ্রাফ যন্ত্রের প্রয়োজন হয়। অর্থাৎ দুইটাই প্রয়োজন হয়। রিক্টার স্কেলের মাধ্যমে দেখা যায় তার তীব্রতা কতটুকু, কত ম্যাগনিটিউডে হয়েছে, এটা কি বেশি না কম সেটা দেখা যায়। আর সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে এক্সাক্ট কোন জায়গাতে হয়েছে আর কোন তরঙ্গে হয়েছে সেই জিনিসটা জানা যায় সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। তো রিক্টার স্কেল, সিসমোগ্রাফ যন্ত্র দুইটাই কিন্তু মনে রাখতে লাগবে। বোঝা গেল? এখন দেখে নেব মানব জীবনের উপর ভূমিকম্পের প্রভাব। ভূমিকম্প হলে আমাদের উপর কি প্রভাব পড়ে? জীবন ও সম্পত্তির হানি হয়, অনেক মানুষ মারা যায়, জীবনে হানি ঘটে, বা কোনো জিনিসপত্র বাড়ি ঘর যে সম্পত্তি নষ্ট হয়। তারপর যেমন বিভিন্ন শহরের ক্ষতি হয়, অগ্নুৎপাত হতে পারে, বন্যা সৃষ্টি হয়, তাতে করে আমাদের উপরই প্রভাব পড়বে বিভিন্ন ভাবে। তারপর যেরকম রয়েছে তারপর রয়েছে কি কোশ্চেন আনসার। তো এই যে জিনিসগুলো দেখো, ভূমিকম্প হলে কিন্তু আমাদের উপর অনেক ভাবে
ভাবে প্রভাব পড়ে। ধর বেশি ক্ষয়ক্ষতি হলে গ্রাম শহরাঞ্চল বিভিন্ন ক্ষতি হয়, তারপর যেরকম বিভিন্ন জিনিস ধ্বংস হয়, বিভিন্ন জিনিসের যে প্রভাব পড়ে, অনেক মানুষ মারা যায়, সম্পত্তির হানি ঘটে, বন্যা সৃষ্টি হয়, বিভিন্ন জিনিস কিন্তু হতে পারে, বিভিন্ন প্রভাব কিন্তু আমাদের উপর পড়তে পারে ভূমিকম্পের কারণে। তো এটাই হলো ভূমিকম্পের যে আমাদের কনসেপ্টটা রয়েছে সেটা। ওকে, তো আমরা কি কি দেখলাম একটু আমি রিকেপ দিয়ে দিচ্ছি, তারপর কোশ্চেন আনসার আমি বলে দেবো। আর বেশি সময় তোমাদের নেব না, আমি এখনই আমি শেষ করে দেবো, জাস্ট একটু তোমাদের রিকেপ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমরা শুরু করলাম আর্থকুইক ভূমিকম্প। প্রথমেই জেনে নিলাম পৃথিবীর পরিবর্তনকারী শক্তি অভ্যন্তরীণ আর বাহ্যিক বল। যেখানে আমরা পিকচারের সাহায্যে দেখলাম প্রথমে অভ্যন্তরীণ বল কি, তারপর বাহ্যিক বল কি। তারপর দেখলাম প্লেটগুলি কি, প্লেটগুলি কাকে বলা হয়, দুই ভাগে ভাগ করা হয়, মহাদেশীয় মহাসাগরীয়। তারপরে যে পিকচারের সাহায্যে দেখলাম প্লেটগুলি, আর সেই প্লেটগুলি কিভাবে চলাচল করে, তিন ভাবে চলাচল করে, ডাইভারজেন্ট, কনভার্জেন্ট এন্ড ট্রান্সফর্ম, সেটা দেখলাম। তারপর ভূমিকম্পটা জিনিসটা কি, তার ভূমিকম্প বলয়, তারপর ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র, সেটা আমরা পিকচারের সাহায্যে দেখে নিলাম। তার কারণ প্রাকৃতিক কারণ আর কৃত্রিম কারণ, তার মধ্যে কি কি সেটাও দেখে নিয়েছি। ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি, সমতীব্রতা রেখা কি, ভূমিকম্পের যে তিনটা তরঙ্গ, প্রথমে পি তরঙ্গ, তারপর আসলো এস তরঙ্গ, তারপর আসলো এল তরঙ্গ, তিনটা তরঙ্গ দেখলাম। তারপর দেখলাম ভূমিকম্পের ফলে ভূমিরূপের উপর প্রভাব কি পড়ছে, রিক্টার স্কেল কি, সিসমোগ্রাফ কি, আর দেখলাম মানব জীবনের উপর ভূমিকম্পের কি প্রভাব পড়ছে সেটা আমরা দেখে নিয়েছি। তো এখানে শেষ হলো আমাদের কনসেপ্ট। এখন এখান থেকে কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই। ওকে, সো ফার্স্ট ওয়ান রয়েছে পাকগুলি বছরে কতটা সরে যায়। এই যে প্লেটগুলি একটা থেকে আরেকটা একটু দূরে সরে যায়, সেটা বছরে কতটা সরে যায়, এটা প্রায় কয়েক মিলিমিটার। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনকারী বলয় কয় প্রকার, দুই প্রকার পরিবর্তনকারী বলয়, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলি, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প সৃষ্টি হয় সাধারণত গভীরতা 16 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর ভিতরে অভ্যন্তরে যে জায়গাতে সৃষ্টি উৎপত্তি হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। আর ওইটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে, মানে আমরা যেখানে বসবাস করছি এখান থেকে প্রায় 16 কিলোমিটারের মধ্যে এই জিনিসটা হয়। তো মনে রাখবে সাধারণ গভীরতাটা, মানে জেনারেলি এটা গভীরতা 16 কিলোমিটার হয়ে থাকে। নেক্সট রয়েছে 2001 সালে 26 জানুয়ারি ভারতে কোথায় ভূমিকম্প হয়, গুজরাট রাজ্যের ভোজ শহরে। এটা মনে রাখবে, এটা মুখস্থের বিষয়। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। পরিমাপকের যে ভূমিকম্প যে পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল। তীব্রতা হলে রিক্টার স্কেল, পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ, বা উৎপত্তি স্থল মাপার জন্য যন্ত্র সেটাও কিন্তু সিসমোগ্রাফি হবে। নেক্সট, কোন তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে। সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে প্রাথমিক তরঙ্গ, বা যেটাকে আমরা পি তরঙ্গ হিসেবে চিনে থাকি। আর সবচেয়ে লাস্ট যদি বলা হয় সেটা এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বলা হয়। প্রাথমিক তরঙ্গকে কোন তরঙ্গ বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ। প্রাথমিক মানে পি তরঙ্গ। কোন তরঙ্গে ধ্বংস করার ক্ষমতা মাধ্যম, মানে ধ্বংসের ক্ষমতাটা একদম কম না একদম বেশি না, সবচেয়ে কম এস তরঙ্গ, সবচেয়ে বেশি এল তরঙ্গ, আর মিডিয়াম হলো পি তরঙ্গ, মানে প্রাথমিক তরঙ্গ। নেক্সট, কোন তরঙ্গ আলোক তরঙ্গকে সমকোণে প্রবাহিত হয়। গৌণ তরঙ্গ আলোক তরঙ্গের সমকোণে প্রবাহিত হয়, যে 90 ডিগ্রি উলম্ব করে প্রবাহিত হয়। গৌণ তরঙ্গ প্রবাহিত হয় এই যে 90 ডিগ্রি উলম্ব কোণে। গৌণ তরঙ্গে কোন তরঙ্গ বলা হয়, অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য হলে পি তরঙ্গ, এস তরঙ্গ হলে অনুপ্রস্থ তরঙ্গ, আর যদি বলে মন্তরঙ্গ তরঙ্গ তাহলে এল বা পৃষ্ঠ তরঙ্গ। নেক্সট রয়েছে কোন তরঙ্গ ধ্বংস করার ক্ষমতা খুব কম। গৌণ তরঙ্গ বা এস তরঙ্গে ধ্বংসের ক্ষমতা খুবই কম। কোন তরঙ্গ ঢেউয়ের মতো অগ্রসর, একদম ঢেউয়ের মতো এরকমভাবে যায়, সেটা হলো পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব বা এল তরঙ্গ। কোন তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে সবচেয়ে শেষে ধরা পড়ে, পৃষ্ঠ তরঙ্গ। কারণ একদম ঢেউয়ের মতো যায়, খুব স্লো যায়, কিন্তু খুব ডেঞ্জারাস ভাবে যায়, যে কারণে সিসমোগ্রাফ যন্ত্রে সবচেয়ে লাস্টে ধরা পড়ে। কোন তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, সবচেয়ে বেশি ধ্বংস করে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। রিক্টার স্কেলের সূচক মাত্রা 0 to 10। রিক্টার স্কেলের সূচক মাত্রাটা হলো 0 to 10। নেক্সট, গৌণ তরঙ্গ কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কঠিন পদার্থের মধ্য দিয়ে গৌণ তরঙ্গ প্রবাহিত হয়। সর্বাধিক ভূমিকম্প হয় কোন দেশে, জাপানে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। ক্লিয়ার? তো এই ছিল 20টা কোশ্চেন, আমরা জাস্ট প্র্যাকটিস করলাম। বাকি কনসেপ্টটা মেন, কনসেপ্ট বলে তো 20টা কেন 40টা 80টা দিলেও তোমরা পারবে, মেন হলো কনসেপ্ট। তো কনসেপ্টটা তোমাদেরকে করিয়ে দিলাম। তো এটাই ছিল আজকে আমাদের ভূমিকম্পের ক্লাসটা। আশা করি ভালো লেগেছে, একটু লেন্দি হয়েছে, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে বেস্ট দিয়ে পড়ানোর জন্য, যাতে করে তোমরা একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণটা শিখে যাও। তো এটাই ছিল আর্থকুইকের ক্লাসটা। নেক্সট ক্লাসটা হবে তোমাদের ভলকেনো
উপর, তারপর এক এক করে সিলেবাসে অ্যাকর্ডিং ক্লাসেস পেয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। তাছাড়া তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, অনলাইন কোর্সের প্রয়োজন হয়, অফলাইন কোর্সের প্রয়োজন হয়, সেটাও তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।